আচ্ছা। তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে বিজনেস প্রসেস অ্যান্ড ফাংশনাল মডেলিং। অর্থাৎ এইখানে আমাদের এই লেকচারের শেষে আমরা দেখব হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়। এছাড়াও আমরা শুরুর দিকে দেখব যে কি টাইপের ডায়াগ্রাম হয়, কেন হয় বা কোনটা কি ধরনের কাজে লাগে এই জিনিসগুলো হচ্ছে আমরা ডিসকাস করব এই লেকচারে। এবং এইখান থেকে হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস। ঠিক আছে? অর্থাৎ আমাদের কোর্স যেইটা কোর্সের টাইটেল ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। তো এতদিন পর্যন্ত লাস্ট লেকচার পর্যন্ত আমরা যা পড়েছি সেটা হচ্ছে ছিল সিস্টেম অ্যানালাইসিস। তো আজকে থেকে আমরা স্টার্ট করব হচ্ছে ডিজাইন। ঠিক আছে? আমরা ডিজাইন ফেজে চলে যাচ্ছি এবং আমরা বারবার বলেছিলাম যে আমাদের এসডিএলস এর যে ফেজ গুলো আছে তার মধ্যে আছে একটা ডিজাইন ফেজ। এবং এই যে ডিজাইন গুলার কথা বলছি আমরা সেগুলো কিভাবে করতে হবে, কি টাইপের ডায়াগ্রাম আছে, কি মডেলিং আছে, সেই জিনিসগুলো হচ্ছে আজকে থেকে আমরা স্টার্ট করছি। সো সামনের দিকে যাই আমরা। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের যেহেতু লেকচারে আছে বিজনেস প্রসেস মডেলিং, তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে বিজনেস প্রসেস মডেলিং বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। সো বিজনেস প্রসেস মডেল এটাকে কি বলছে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই জিনিসটা আমরা খেয়াল করব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ business process or workflow and its related sub processes। ঠিক আছে? তার মানে কি থাকতে হবে? বিজনেস প্রসেস মডেলকে বলছি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, তুমি যেটাই বলো না কেন, যে ওই বিজনেস প্রসেসটা কিরকম হবে, বা একটা ওয়ার্কফ্লো, যে কোন কাজটার পর কোন কাজটা করতে হবে, বা একটা টাস্কের কি সাব প্রসেস থাকবে, রিলেটেড কি টাস্ক থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো। অর্থাৎ আমরা শুরু থেকে যেটা বলছিলাম যে আমাদের ডিজাইন করতে হবে, ডায়াগ্রাম ড্র করতে হবে। ঠিক আছে? সো প্রসেস মডেলিং কি করবে, এই যে পরের লাইনে বলা আছে, প্রসেস মডেলিং জেনারেটস কম্প্রিহেন্সিভ quantitative activity diagrams and flowcharts containing critical insights into the functioning of a given process including the following। অর্থাৎ এই যে আমরা এই প্রসেস মডেলিং করব, সেটার আলটিমেটলি কি আসবে, আলটিমেট আউটকাম হচ্ছে আমাদের কিছু ডায়াগ্রাম বা ফ্লো চার্ট, তার মধ্যে এই কয়টা জিনিস হচ্ছে আমাদের থাকবে। ঠিক আছে? ফার্স্ট ওয়ান ইজ কি, ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিস দ্যাট অকার উইদিন এ ওয়ার্কফ্লো। অর্থাৎ একটা ওয়ার্কফ্লো দ্যাট মিন্স কোন কাজের পর আবার কোন কাজটা করতে হবে, এটার কি থাকতে হবে, একটা ইভেন্ট বা অ্যাক্টিভিটি, সেগুলো হচ্ছে আমার ফ্লোতে থাকতে হবে। তারপর হচ্ছে কে কোন ইভেন্টটা হচ্ছে ইনিশিয়েট করবে বা কোন ইভেন্টের ওনার কে, সেগুলো হচ্ছে আমাদের আহ, এই মডেলিং এ থাকতে হবে। থার্ড ওয়ান ইজ ডিসিশন পয়েন্টস অ্যান্ড দ্য ডিফারেন্ট পাথস ওয়ার্ক ফ্লোস দ্যাট টেক অন দ্য আউটকামস। অর্থাৎ কোন পয়েন্টে আসলে আমরা হচ্ছে কি ডিসিশন নিব। লাইক আমরা একটা চিন্তা করি, আমরা যখন ছোটবেলায় ফ্লোচার্ট পড়েছি, যেরকম একটা ছিল না, ডায়মন্ড শেপ, মনে পড়ে? যেরকম ডায়মন্ড শেপ, ইয়েস হলে একদিকে যেতাম, নো হলে আরেক দিকে যেতাম। এই টাইপের কাজগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা ডায়মন্ড শেপ দেখবো বা ডিফারেন্ট ডায়াগ্রামের জন্য ডিসিশন পয়েন্ট যখন আসবে, যে যখন এখানে মাল্টিপল অপশনস আছে যে কোন সাইডে আমরা যাব, আহ সেগুলো হচ্ছে আমাদের এই বিজনেস প্রসেস মডেলিং এ থাকবে। এরপরে হচ্ছে ডিভাইসেস ইনভলভড ইন প্রসেসিং, কোন ডিভাইস গুলো হচ্ছে এই প্রসেসে ইউজ হবে সেগুলো দেখবো। যেমন ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি হার্ডওয়্যার সফটওয়্যার যা আছে সবকিছু, নেটওয়ার্ক সবকিছু নিয়ে হচ্ছে ওরা মানে কাজ করে। এরপর আছে টাইমলাইনস অফ দ্য ওভারঅল প্রসেস, যে আমাদের যে প্রসেসটার কথা বলছি সেগুলোর টাইমলাইন কিরকম হবে, প্রত্যেকটা স্টেপ কিভাবে যাবে, এবং সাকসেস অ্যান্ড ফেলিয়ার্স অফ দ্য প্রসেস। অর্থাৎ এই হচ্ছে আমাদের মোটামুটি বিজনেস প্রসেস মডেলিং যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই, এই হচ্ছে আমাদের পারপাস। এবং বিজনেস প্রসেস মডেলকে আমরা বলবো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্কফ্লো। তাহলে এইখানে আমরা প্রথমে যেই টপিকে আসবো সেটার নাম হচ্ছে ফাংশনাল মডেল। সো বিজনেস প্রসেস মডেলিং এর ক্ষেত্রে প্রথম মডেলটা আমরা দেখবো হচ্ছে ফাংশনাল মডেল। তাহলে এখানে কি বলছে, রিপ্রেজেন্টেশন অফ এ সিস্টেমস ফাংশন, প্রসেসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস। অর্থাৎ ফাংশনাল মডেল যেহেতু বলছে, তার মানে আমরা বুঝবো যে এখানে সিস্টেমের ফাংশনস নিয়ে কথা বলবে, প্রসেস নিয়ে কথা বলবে, এন্ড কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো নিয়ে হচ্ছে কথা বলবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি ডেসক্রাইব করবে, হাউ এ সিস্টেম অপারেটস অ্যান্ড হোয়াট ইট ডাজ। ঠিক আছে? সিস্টেমটা কিভাবে কাজ করবে এবং আহ, কি কাজ করবে সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে যাব। কিন্তু এখানে কি থাকবে না, উইদাউট গোয়িং ইনটু ডিটেইল অ্যাবাউট হাউ ইট ডাজ ইট। অর্থাৎ এখানে যাবে না হচ্ছে, ডিটেইলে যাবে না, বাট কিভাবে সিস্টেমটা অপারেট করবে এবং কি কাজ করবে সেগুলো হচ্ছে আমরা জানবো, বাট ডিটেইলে যাবে না। তো এটার অবজেক্টিভটা কি, যে আমাদের বিজনেস প্রসেস আর হচ্ছে
আহ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেসক্রাইব করবে এবং কি আছে ইন্টারাকশন অফ এন সিস্টেম উইথ ইটস এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে আমরা যে সিস্টেমটা ডেভেলপ করব সেই সিস্টেমটা এনভায়রনমেন্টের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে এই জিনিসগুলোও কি করতে হবে আমাদের কিন্তু আহ মানে এই ডায়াগ্রামের থ্রুতে বা এই ফাংশনাল মডেলিং এর থ্রুতেই হচ্ছে আমরা এগুলো দেখবো। ঠিক আছে? সো আমাদের শুরু থেকে আমরা বলেছিলাম যে বেশ কিছু সিস্টেম ডেভেলপমেন্ট আমাদের আছে, মেথোডোলজি পড়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ছিল। সো এইখানে আমরা কি করব, টু টাইপস অফ মডেলস এইটা কেন ইউজ করা হয়, আর ইউজ টু ডিসক্রাইব দ্য ফাংশনালিটি অফ অ্যান ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে? অর্থাৎ এই যে ফাংশনাল মডেল বলছি, যেটাকে ফাংশনাল মডেল বা টু টাইপস অফ মডেলস এখানে আমরা দেখবো ফাংশন, যারা কি করবে, যারা হচ্ছে সিস্টেমের ফাংশনালিটিটাকে ডিসক্রাইব করবে। সো এই দুইটাই হচ্ছে আমাদের মিডের সিলেবাসে আছে। ফার্স্ট ওয়ান ইজ ইউজ কেস এন্ড সেকেন্ড ওয়ান ইজ অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো ইউজ কেস ডায়াগ্রাম আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এই দুটা পড়লে হচ্ছে আমাদের আর কি সিলেবাস এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো ফার্স্ট ওয়ান ইজ ইউজ কেস ডায়াগ্রাম। এটা কি করবে, ইউজ কেস আর ইউজ টু ডিসক্রাইব দ্য বেসিক ফাংশনস অফ দ্য ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমটা আমি ডেভেলপ করছি বা আমাদের যে ইনফরমেশন সিস্টেমটা আছে সেটার বেসিক যে ফাংশনস গুলা সেগুলো কি করবে, সেগুলো ডিসক্রাইব করবে হচ্ছে ইউজ কেস। সো একটা এক্সাম্পল যদি আমি দেই, ধরো এটা হচ্ছে কি, আমি ওকে, আমি এখন কি করছি, আমি ধরো হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করলাম। সো আমি এখানে লগ ইন এরকম করে দিয়ে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে কি আমার সিম্পল একটা ইউজ কেস যদি আমি বলি, এটা হচ্ছে ইউজ কেস। ঠিক আছে? আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি করবে দেখো, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সাপোর্টস the logical modeling of business processes and workflows, অর্থাৎ ইটস কাইন্ড অফ আ ফ্লো চার্ট। ঠিক আছে? তাহলে ফ্লো চার্টে আমরা কি করি, আমরা যেরকম ছোটবেলায় দেখেছি বা আইসিটি তে পড়েছি বা হয়তো শুরুর দিকে দেখেছি যে আমাদের প্রথমে স্টার্ট থাকে, তারপরে আমরা কি করি একটা ফ্লোতে যাই, যে ইনপুট দেই, তারপরে কি করি, তারপরে হচ্ছে সেটা কিছু একটা ক্যালকুলেশন করি, সাম প্রসেস করি, তারপরে হচ্ছে আউটপুট চলে আসে, ফাইনালি এন্ড করে দিই। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে কাইন্ড অফ সেরকম, যেখানে আমাদের ওয়ার্ক ফ্লোটা কিরকম আসবে, যে কোন কাজটার পর কোন কাজটা হবে সেগুলো হচ্ছে আমরা কি করব, ডিসক্রাইব করব বা একটা লজিক্যাল মডেলিং করব। ডিসিশন যদি নেয়ার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিসিশন নিব, এটাকে লজিক্যাল বলছি। সেই দুইটা ডায়াগ্রামে কি করবে আমাদের হচ্ছে কারেন্ট সিস্টেম যেটাকে বলছে অ্যাজ ইজ সিস্টেম, এখান থেকে প্রপোজ সিস্টেমে হচ্ছে, প্রপোজ সিস্টেমকে বলি হচ্ছে টু বি সিস্টেম, সেই সিস্টেমে হচ্ছে ডেভেলপ করতে সাহায্য করবে। ঠিক আছে? সো আমরা সামনের দিকে আস্তে আস্তে যাই, আরো ক্লিয়ার হবে যখন আমরা সিনারিও ধরে ধরে হচ্ছে ডায়াগ্রাম ড্র করে ফেলবো। স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন, জাস্ট আ মোমেন্ট। এই মাঝে মধ্যে এরকম হচ্ছে, মানে ক্লাস বেশি নিলে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, একটু সমস্যা। পাওয়ার পয়েন্টে ওপেন করা উচিত, আই গেস। আচ্ছা, এখানে আচ্ছা হচ্ছে ম্যাম, এই ডায়াগ্রাম গুলো কি আমাদের ল্যাব এক্সামের জন্য নাকি থিওরি মিডিয়াও আসবে? থিওরি মিডে তো সবকিছুই থাকবে, থিওরিতে তো সবই থাকবে এখানে। মানে ডায়াগ্রাম হচ্ছে তোমার এই কোর্সে, তোমার থিওরি আর ল্যাবের ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে কি শুধুমাত্র থিওরিতে তুমি খাতায় ড্র করবা আর ল্যাবে হচ্ছে টুলস ইউজ করে, এটা ছাড়া আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? একই, সবকিছুই একই, এখানে থিওরিতে যা ল্যাবেও তাই। আমরা একই জিনিসই পড়বো এবং এখানে পড়ার পর হচ্ছে আহ ল্যাবে সেটা কি করবো, ল্যাবে হচ্ছে সেটা ডিসকাস করবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাজ অ্যাকচুয়ালি। আমি একটা কাজ করি, এটা হচ্ছে এখানে পাওয়ার পয়েন্টে ওপেন করি, নাহলে এখানে হ্যাং হয়ে যাচ্ছে স্ক্রিন। আর হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য, যেটা প্রেজেন্টেশনের জন্য হচ্ছে আমাদের যার যেই সিস্টেম আছে বা যেই যেই প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের উপর বেস করে হচ্ছে আমরা এই ডায়াগ্রাম গুলো ড্র করবো আর কি। ঠিক আছে? সো একটু সামনের দিকে গেলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে যে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস পর্যন্ত আসছি। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস প্রেজেন্টেশন দেওয়াটা
পর তারপরে তোমার জিনিসটা ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে বা কি হতে পারে। ঠিক আছে? তো আমরা দেখবো আস্তে ধীরে, ভয় পাওয়ার কিছু নাই। এবং আজকে যদি টাইম পাই আমাদের অনলাইনে, যেহেতু 2 ঘন্টার স্লট আছে, যদি পারি দেখবো যে আমি একটা ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় এখানে দেখাতে পারি কিনা, যেহেতু আমার এখানে পিসিতে ইনস্টল করা আছে ভিজুয়াল প্যারাডাইম। আপাতত এইটুকু কন্টিনিউ করি। ওকে, এটা ওপেন হয়ে যাচ্ছে অলমোস্ট। একটু বেশি টাইম নিচ্ছে। ওকে, ডান। চলে আসছে আমাদের এখানে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করছি। দেখো এখানে ইনফরমেশন সিস্টেম যদি মডেলিং করতে চাই, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা কি, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে? তাহলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা কি? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে এই যে আমাদের হাই লেভেল বিজনেস রিকোয়ারমেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে চিন্তা করো যে এখানে আছে সিস্টেম রিকোয়ারমেন্টস এ। অর্থাৎ প্রথমে কি বলেছিলাম, যেমন একটা এক্সাম্পল আমি শুরু থেকে দিয়েছিলাম যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে আমি এইভাবে বলবো না যে আমি ক্লাস নিতে আসছি। ঠিক আছে? তাহলে কি বলছিলাম আমরা হচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে বলছিলাম যে আমি এখন দরজা খুললাম, তারপর হচ্ছে ঢুকলাম, এই লেভেলের হচ্ছে ডিটেইলে আমাদের বলতে হবে। ঠিক আছে? সেটাকে লাস্ট ক্লাসে যে কথাটাই বলে আসছিলাম সেটাকেই যদি আমি কি করি, এখানে ভিজুয়ালি একটু দেখতে চাই যে একটা ইনফরমেশন সিস্টেমের মডেলিং যেটাকে বলছি আমরা, যে এতক্ষণ ডেসক্রাইব করে আসলাম, সেই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হবে। দ্যাট মিনস আমাদের প্রথমে কি থাকবে, আমরা লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে হাই লেভেল বিজনেস রিকোয়ারমেন্ট, যেটা অর্থাৎ যে এক লাইনে বললাম যে আমি এখন ক্লাস নিচ্ছি, এটাকে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনের থ্রুতে আমাদের কি করতে হবে, ডিটেইলড লিস্ট অফ প্রিসাইজ রিকোয়ারমেন্টস এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ ওই যে প্রত্যেকটা স্টেপ ভেঙে 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 বলবো। এবং এই যে আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের যে কথাগুলো বলেছি, সেইগুলাকে যখন আমি কি করব, ডায়াগ্রাম আকারে এক্সপ্রেস করব, সেগুলাকেই বলছি হচ্ছে এই যে আমাদের মডেলিং গুলো। ঠিক আছে? সো এইখানে আমরা আজকের লেকচারে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ফাংশনাল মডেলিং। বাট আমরা সামনের দিকে কি দেখবো, সামনে আরো হচ্ছে আমাদের স্ট্রাকচারাল বিহেভিয়ারাল মডেলিং অফ দ্য সিস্টেম এগুলো আছে। ঠিক আছে? তো তাহলে কি বলছি এখানে আমরা, আমরা বলছি আমাদের হাই লেভেল বিজনেস রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলোকে প্রথমে ওই ডেসক্রাইব রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনের থ্রুতে আমাদের কি করতে হবে, ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। এবং এই যে আমরা রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনে যেগুলো দেখেছিলাম সেগুলো কি ছিল, সেগুলো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কি এক একটা স্টেটমেন্ট, রাইট? সেগুলো ছিল হচ্ছে এক একটা স্টেটমেন্ট। মনে আছে যে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন ইজ স্টেটমেন্ট? মনে পড়ে? একটা স্টেটমেন্ট ছিল, আমরা বলেছিলাম। সো রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট বা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আমরা যখন বলেছিলাম সেগুলো কি ছিল, একটা লাইন ছিল স্পেসিফিক। সো ওইটাকে আমরা যখন কি করছি এই ডায়াগ্রামের থ্রুতে এক্সপ্রেস করছি, সেটাকে বলছি হচ্ছে আমাদের এই মডেলিং। এবং এই স্লাইডে আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে ফাংশনাল মডেলিং এর উপর। তো ফাংশনাল মডেলিং কি আমরা একটু বলে এসেছি, এবং বিজনেস প্রসেস মডেলিং কি, এগুলো অলরেডি ডান। তাহলে এখন আমরা যেটা করব যে দেখি
যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কখন ইউজ করছি আর ইউজ কেস ডায়াগ্রাম কখন ইউজ করছি, কেন ইউজ করছি, কিছুটা একটা আইডিয়া এখনো দিয়ে দিয়েছি, বাট আরেকটু ডিটেইলে হচ্ছে যাব। ঠিক আছে? তো অ্যাক্টিভিটি এন্ড ইউজ কেস ডায়াগ্রামস আর লজিক্যাল মডেলস। ওকে, তাহলে এখানে কি করতে হবে, আমাদের বিজনেস ডোমেইন অ্যাক্টিভিটি গুলো হচ্ছে থাকবে, এগুলো ডিসক্রাইব করবে উইদাউট সাজেস্টিং হাউ দে আর কন্ডাক্টেড। ঠিক আছে, এটা সাজেস্ট করবে না, জাস্ট কি কাজ করতে হবে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে মেনশন করে দিবে। অ্যান্ড লজিক্যাল মডেলস আর সামটাইমস রেফার টু অ্যাজ প্রবলেম ডোমেইন মডেলস। ওকে, মানে লজিক্যাল মডেল যেহেতু বলছি, এটাকে সামহাউ প্রবলেম ডোমেইন মডেলও হচ্ছে বলা হয়। আচ্ছা, ইউজ কেস আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে কি থাকবে না বা কি ইন্ডিকেট করবে না সেটা একটু দেখি, যে অ্যাক্টিভিটিটা কি কম্পিউটারাইজড হবে নাকি ম্যানুয়াল হবে, এগুলো আমরা ডায়াগ্রাম দেখে পাবো না, তো এগুলো থাকবে না। তারপর হচ্ছে ইনফরমেশন কি পেপার ওয়াইজ কালেক্টেড হবে নাকি ওয়েবের থ্রুতে কালেক্টেড হবে, এই টাইপের ইনফরমেশন এগুলো ইন্ডিকেট করবে না। এবং ইফ দ্য ইনফরমেশন ইজ প্লেসড ইন আ ফিলিং ক্যাবিনেট অর এ লার্জ ডেটাবেস, এগুলো কিছুই হচ্ছে সে ইন্ডিকেট করবে না। সো এখানে কি করবে অ্যাকচুয়ালি, যে দিস মডেলস প্রোভাইড ইনফরমেশন দ্যাট ইজ নিডেড টু আলটিমেটলি বিল্ড দ্য সিস্টেম। আমার তোমার সিস্টেমটা বিল্ড করার জন্য ডিজাইনটা কিভাবে করতে হবে সেই মডেলটা হচ্ছে এখানে দেখাবে। সো আমাদের কাজ হচ্ছে কি করা, এই মডেলগুলো ডেভেলপ করা। So আমরা সামনের দিকে যাচ্ছি। তাহলে কি করতে হবে, আমরা বিজনেস প্রসেসেস মডেলিং এর একটা সিকোয়েন্স দেখি। সো প্রথমে এই যে দেখো আমরা কোথায় ছিলাম লাস্ট ক্লাসে, যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ ছিলাম, রাইট? গ্যাদার রিকোয়ারমেন্টস এবং ইউজার নিড অনুযায়ী কি করা হয়, যে প্রজেক্ট টিম হচ্ছে সেগুলোকে কালেক্ট করে আর কি। রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর মধ্যে আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম, লাইক ইন্টারভিউ, তারপরে হচ্ছে কোয়েশ্চেনিয়ার, তারপর ডকুমেন্ট অ্যানালাইসিস, অনেক কিছু দেখেছিলাম। এরপর কি করতে হচ্ছে, এরপর হচ্ছে আমাদের আমরা রিকোয়ারমেন্ট ডিফাইন করে এরপর আইডেন্টিফাই বিজনেস প্রসেস, অর্থাৎ ইউজ কেস ডায়াগ্রাম ক্রিয়েট করব। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কোলাবোরেটলি হচ্ছে ইউজ করা হবে। এরপর আমরা ডকুমেন্ট প্রসেস করব, তারপর হচ্ছে এগুলোকে ভেরিফাই করতে হবে, ভ্যালিডেট করতে হবে, এন্ড ফাইনালি হচ্ছে স্ট্রাকচারাল মডেলিং এ আমাদের কি করতে হবে, স্ট্রাকচারাল মডেলিং এ মুভ করতে হবে। সো কোন মডেলিং এ কি আছে এগুলো হচ্ছে আমরা আস্তে ধীরে দেখতে থাকবো। ঠিক আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো দেখো এখানে যেই কথাটা বললাম, যেই ডায়াগ্রামটা দেখালাম, এখানে সেগুলোই লেখা আছে। আহ এটা আর তাহলে বলছি না। এবার দেখি ফাংশনাল মডেলের কিছু এক্সাম্পল দেখি আমরা, যে কি হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা ফাংশনাল মডেল কার জন্য ডেভেলপ করছি দেখো, সিনারিওতে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটা ফাংশনাল মডেল নিচ্ছি। এই ফাংশনাল মডেল কি কি ডেসক্রাইব করবে, আমরা যেহেতু বলছিলাম যে ফাংশন থাকবে আর হচ্ছে কি প্রসেস থাকবে, যেহেতু আমরা বলছি ফাংশনাল মডেল, তাহলে ফাংশন গুলা কি কি দেখো, যে ফাংশন গুলা হচ্ছে সিস্টেম যেগুলো কি করবে, অবশ্যই পারফর্ম করতে পারবে। অর্থাৎ ওই যে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্টে যেই কথাগুলো বলে এসেছিলাম, যে দ্য সিস্টেম শ্যাল, দ্য সিস্টেম মাস্ট, তাহলে এখানে যা যা করবে সিস্টেমের যে কাজগুলো করতে হবে ফাংশন গুলো, সেগুলাই হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। অর্থাৎ ফাংশনাল রিকোয়ারমেন্ট যা কথা যদি বলি, সেগুলাকে আমরা ডায়াগ্রাম আকারে যদি নিয়ে আসি এখানে, সেটাকেই বলছি এখানে ফাংশনাল মডেল। তাহলে কি করতে হবে, আমাদেরকে বই সার্চ করতে পারে লাইব্রেরি ম্যানেজমেন্টে। ঠিক আছে, সিস্টেম কি করতে কি পারফর্ম করতে পারবে, সার্চিং ফর বুকস, চেকিং আউট বুকস, রিটার্নিং বুকস, অ্যাডিং নিউ বুকস, রিমুভিং বুকস, ম্যানেজিং ইউজার অ্যাকাউন্টস, এই কাজগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম পারফর্ম করতে পারে। এবং প্রত্যেকটা ফাংশনকে কি করতে পারবো আমরা এই ক্ষেত্রে, ওই যে সাব ফাংশন এন্ড প্রসেসে ডিভাইড করতে পারবো। আহ কিন্তু আমরা যখন এই ফাংশনাল মডেলে আছি তখন কি করব, তখন হচ্ছে আমরা এটাকে হাই লেভেলেই রাখবো, অনেক বেশি ব্রেকডাউন করার দরকার নাই। ঠিক আছে, তো এই কথাটাই বলছে যে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যখন দেখেছিলাম, বলেছিলাম যে একদম ডিটেইলে সব ছোট 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 ভাগে ভাগ করে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো লিখেছিলাম, যে সাব টাস্কের সাব টাস্ক ছিল, সাব টাস্কের সাব সাব টাস্ক ছিল। বাট যখন হচ্ছে আমরা এখানে মডেলিং করব, ফাংশনাল মডেল, দ্যাট মিনস আমরা ডায়াগ্রামের আকারে যখন ড্র করব, তখন অত ডিটেলেও হচ্ছে যাওয়ার দরকার নাই, আমরা মোটামুটি একটু হাই লেভেলে রাখার চেষ্টা করবো, এটাই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখানে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইউজ কেস গুলা কি। ইউজ কেস মানে হচ্ছে যে যেই কাজগুলো করছে, ঠিক আছে, সিস্টেমে সিস্টেমটা যে কাজগুলো করছে বা ইউজার যে কাজগুলো করতে পারছে। সো এখানে কি কি কাজ হচ্ছে দেখো, যে সার্চিং ফর বুকস, অর্থাৎ সিস্টেমটা কি করতে পারবে, বুক সার্চ করতে পারবে। সো কিভাবে কিভাবে সার্চ করতে পারবে দেখো, কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবে,
অথর দিয়ে হচ্ছে সার্চ করতে পারবে, টাইটেল দিয়ে সার্চ করতে পারবে। দ্য সিস্টেম উইল রিটার্ন এ লিস্ট অফ বুকস দ্যাট ম্যাচ দ্য ক্রাইটেরিয়া। ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা কি কাজ করতে পারবে? চেকিং আউট বুকস। সো ইউজার হচ্ছে বই চেক আউট করতে পারবে বাই সিলেক্টিং দেম ফ্রম এ লিস্ট অফ সার্চ রেজাল্টস অ্যান্ড কনফার্মিং দ্য চেক আউট। এবং সিস্টেম সেই অনুযায়ী কি করে ফেলবে? সিস্টেম হচ্ছে আপডেট করে ফেলবে যে ইউজার এটা হচ্ছে চেক আউট করেছে। এরপর কি করতে পারবে? সিস্টেম বইটাকে রিটার্ন করতে পারবে। ঠিক আছে? সো ইউজার হচ্ছে কি করবে? ইউজার যখন বই রিটার্ন করবে সিস্টেম সেগুলোকে লাইব্রেরিতে এড করবে এবং কনফার্ম করবে যে সে রিটার্ন করেছে। এবং সিস্টেম একই সাথে কি করবে? একই সাথে হচ্ছে ইউজারের অ্যাকাউন্ট গুলোকে আহ কি করবে? অ্যাকাউন্টে হচ্ছে আপডেট শো করবে যে সে রিটার্ন করেছে। ঠিক আছে? এটা কাইন্ড অফ দেখে মনে হতে পারে যে আমরা ফাংশনাল রিকোয়ারমেন্টের মতোই এরকম ডেসক্রিপশন লিখছি যে দ্য সিস্টেম এই ফরম্যাটে হচ্ছে লিখছি। বাট এরপরে হচ্ছে আরো কিছু কাজ আছে আমাদেরকে করতে হবে যে আরো লাইব্রেরি ম্যানেজমেন্টে আরো কি কি কাজ করা যাচ্ছে? অ্যাডিং নিউ বুকস। ঠিক আছে? তাহলে বইটাকে এড করবে। এতক্ষণ পর্যন্ত যে ৩ টা কাজ ছিল, এই ৩ টা কাজ কারা করছিল? আমরা যদি একটু নোটিস করি যে সার্চিং ফর বুকস এটা কে করছিল? ইউজার। চেকিং আউট বুকস এটা কে করছিল? ইউজার। রিটার্নিং বুকস এটা কে করছিল? ইউজার। ওকে। এখন আমরা দেখব যে পরের যে টাস্ক গুলো আছে সেগুলো কে করছে? এই যে অ্যাডিং নিউ বুকস এই কাজটা কে করছে? এটা করছে হচ্ছে লাইব্রেরি এমপ্লয়ি। নতুন বুক হচ্ছে এড করতে পারছে। রিমুভিং বুকস এই কাজটা করছে লাইব্রেরি এমপ্লয়ি। ম্যানেজিং ইউজার অ্যাকাউন্টস এই কাজটাও করছে কি লাইব্রেরি এমপ্লয়ি। অর্থাৎ এই কাজগুলো হচ্ছে আমাদের আহ, কি করছে? এমপ্লয়ি করছে। ঠিক আছে? তার মানে এখানে ডিফারেন্ট টাইপস অফ ইউজার্স আছে। যে একটা হচ্ছে শুধুমাত্র নর্মাল ইউজার যারা যারা হচ্ছে শুধুমাত্র বই নিচ্ছে, চেক আউট করছে, রিটার্ন করছে। আর আরেকটা ইউজার দেখতে পাচ্ছি আমরা, তারা কারা? তারা হচ্ছে লাইব্রেরি এমপ্লয়ি। সে বুক অ্যাড করতে পারছে, রিমুভ করতে পারছে, ম্যানেজিং ইউজার অ্যাকাউন্ট এই কাজগুলো হচ্ছে করতে পারছে। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা বলতে পারি যে একটা these are the examples of how functional model of a library management system can be described with use cases। ঠিক আছে? এগুলোকে বলছি আমরা ইউজ কেসেস। এখন আমরা ডায়াগ্রামে আসি নাই। এখন এই ইউজ কেস গুলা কি হবে? ইউজ কেস গুলা বলবে যে how the system will be used in real world scenarios and they help to validate the functional model, ensure that it meets the needs of users। So এই কথাটা হচ্ছে আমরা বারবারই বলছি যে যাই করি না কেন আমাদের ইউজারের রিকোয়ারমেন্ট মিট করছে কিনা সেটা আমাদের মেক শিওর করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সামনের দিকে যাই আরেকটু। ওকে, এবার আসবো হচ্ছে ইউজ কেসে। তাহলে ইউজ কেসকে আমরা যদি ডিফাইন করতে চাই ফর্মালি, তাহলে এটা কি কি বলবো? ফর্মাল ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্য ওয়ে এ বিজনেস সিস্টেম ইন্টারাক্ট উইথ ইটস এনভায়রনমেন্ট। অর্থাৎ একটা বিজনেস সিস্টেম তার এনভায়রনমেন্টে যা যা আছে তার সাথে যেভাবে ইন্টারাক্ট করবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউজ কেস। যেমন মনে করো এই যে একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দিস ইজ মি। ওকে, এটা হচ্ছে আমি। আমি এখন কি করছি? একটা সিস্টেমে লগ ইন করছি। তার মানে আমি এখন আমার এনভায়রনমেন্টে কিভাবে কাজ করছি সেই জিনিসগুলো আমি এখানে সুন্দর করে রিপ্রেজেন্ট করছি। ওকে, এখন এইটা কি বলা হয়? ইউজ কেসটা হচ্ছে শুধুমাত্র ইউজ কেস যখন বলবো এটা হচ্ছে হাই লেভেল ওভারভিউ অফ দ্য বিজনেস প্রসেস। যেমন এখানে আমি শুধু বলেছি কি লগ ইন করতে হচ্ছে, কিন্তু যখন আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলেছিলাম তখন বলেছিলাম যে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, ইমেল দিতে হবে। এগুলো প্রোভাইড করলে যদি সাকসেসফুল হয় তখন হচ্ছে আমরা লগ ইন করতে পারবো। বাট এখানে আমরা হাই লেভেলেই রেখেছি যে আমি লগ ইন করতে পারছি। ঠিক আছে? এবং প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে যেটা হয় যে আমাদের একটা অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমটাকেই হচ্ছে আহ রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি। সো আমরা যখন ডিফারেন্ট ডায়াগ্রাম গুলো অ্যালাইন করে করে পড়বো দুটার ডিফারেন্স, এক একটা ডিফারেন্স সহ, তখন হচ্ছে এই জিনিসগুলো আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম কোত্থেকে আসলো। এটা হচ্ছে যখন ক্লাস ডায়াগ্রাম পড়বো তখন আরো ক্লিয়ার হবে যে ক্লাস ডায়াগ্রামের সাথে ইউজ কেসের ডিফারেন্স কোথায় বা এটার সাথে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ডিফারেন্স কোথায়। সেটা যেহেতু প্রথম আমরা পড়ছি, একটু হয়তো কনফিউজিং লাগতেও পারে, নাও লাগতে পারে। বাট জিনিসটা খুব সহজ আরকি। ঠিক আছে? যতগুলো ডায়াগ্রাম আছে তার মধ্যে এটা সবথেকে সহজ ডায়াগ্রাম। ওকে, তো ইউজ কেস কি করতে পারবে? ইউজ কেস ক্যান ডকুমেন্ট দ্য কারেন্ট সিস্টেম। এবং কারেন্ট সিস্টেমকে আমরা বলছিলাম অ্যাজ এ সিস্টেম অর দ্য নিউ সিস্টেম বিং ডেভেলপড, অর্থাৎ টু বি সিস্টেম। সো ইউজ কেসের থ্রুতে আমরা কারেন্ট সিস্টেম আর প্রপোজ সিস্টেম দুইটাকেই কি করতে পারি? দুইটাকেই আহ একটু আমি কোনটা ধরতে
আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ইউজ কেসে আমরা কি করতে পারি? ইউজ কেসে হচ্ছে আমাদের মডেলের কিছু কি থাকে এক্সটার্নাল ফাংশনাল ভিউ থাকে অফ দ্যা সিস্টেমের। আর এটা কিভাবে এনভায়রনমেন্ট এর সাথে ইন্টারেক্ট করবে সেটা থাকবে এবং ইউজার কিভাবে আহ কি করবে এবং সিস্টেম কিভাবে রেসপন্স করবে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে থাকবে। অর্থাৎ আমরা সামনের দিকে যাই কিছু ডায়াগ্রাম বা ডেফিনিশন দেখার পর তারপরে হচ্ছে আমরা যেটা করব যে আহ শুরু করব ড্রইং করাটা এবং আমি চেষ্টা করব হচ্ছে ভিজুয়াল প্যারাডাইম এ ড্র করার জন্য আজকে। যেহেতু এখানে বোর্ডে ড্র করে দেখাতে পারছি না, এখানে ড্র করতে গেলে খুব একটা সুন্দর হবে না আরকি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউজ কেস এ কি থাকবে? ইউজ কেস এ হচ্ছে আমরা যেগুলো বললাম বলে আসছি। সো ইউজ কেস যখন বলছি তার মানে হচ্ছে এটা ২ টা ফর্মে থাকতে পারে। একটা হচ্ছে রিটেন ফর্মে যেটা আমরা ওই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে বলে আসলাম। আরেকটা হচ্ছে ভিজুয়াল ফরম্যাটে থাকতে পারে যেটাকে আমরা বলব হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। ঠিক আছে? এটা কি করব? এখানে হচ্ছে আমরা ইউএমএল ইউজ করে ড্র করব। সো এখন আসবো হচ্ছে ইউএমএল যখন বলেছি ইউএমএল কাকে বলছি এবং ইউএমএল এর পারপাসটা কি সেগুলো একটু আমরা পরিচিত হব। সো ইউএমএল ডেফিনিটলি আমরা জাভা কোর্সে একটু দেখে আসছি হয়তো যে ওখানে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ এটার ফুল ফর্ম। ঠিক আছে? ইউএমএল হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো এটা ডায়াগ্রাম বাট এটাকে ল্যাঙ্গুয়েজ কেন বলছি? এনি আইডিয়া? জি ম্যাম, কারণ আমি এটা বলছি দিয়েও তো যে আমরা আমাদের কথাটা বোঝাতে পারি, ল্যাঙ্গুয়েজ ভাষাটা বোঝাতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। এক্সাক্টলি, এক্সাক্টলি। ঠিক আছে? এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। যদিও আমরা বলছি যে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, বাট ইটস নট এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে এটা কি? এটা একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। সো তোমার সামনে যদি এরকম হিউজ একটা কি থাকে, বিশাল একটা ডকুমেন্ট থাকে আর যদি সেই ডকুমেন্টের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকে, তুমি ডেফিনিটলি আগে কোনটার দিকে তাকাবা? ছবিটার দিকে, রাইট? সো ইমেজ হচ্ছে আমাদের কি করতে পারে? আমাদের ব্রেইন ইমেজটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে পারসিভ করতে পারে। রাদার দ্যান টেক্সট গুলা। কারণ টেক্সট পড়তে বুঝতে অনেক টাইম লাগে। সো এইজন্য যেহেতু আমাদের সাথে কমিউনিকেট করতে পারছে বা ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি যে মনের ভাব প্রকাশ করা যেটাকে বলে আ যে আরেক সাইডের মানুষ বুঝতে পারছে কিনা সেই অনুযায়ী। সো আমরা যেহেতু বুঝতে পারছি এই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ এর থ্রুতে এইজন্য এটাকে যদিও এটা ডায়াগ্রাম এটাকে বলছি ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। তো এখন ইউএমএল এর মধ্যে কি করবে এটা? বিহেভিয়ার অ্যান্ড স্ট্রাকচার অফ এ সিস্টেম এই ২ টা হচ্ছে ডিফাইন করবে। তাহলে এটা আমাদের ইউজ করে কারা? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, সিস্টেম আর্কিটেক্ট এরা হচ্ছে সবাই এটা ইউজ করে থাকে। এবং এই ইউএমএল যেটা ছিল সেটা দেখো কারা ইন্ট্রোডিউস করেছে রুট অর্থাৎ ওএমজি এরা এই ল্যাঙ্গুয়েজটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ১৯৯৭ সালে এটা অ্যাডপ্ট করেছে এবং এটা ওদের দিয়েই হচ্ছে এখনো কি হচ্ছে? এটা ম্যানেজ হচ্ছে। সো এই হচ্ছে আমাদের ইউএমএল এর মোটামুটি একটা কি ওভারভিউ। সো ইউএমএল কি করা হয়েছে? ইউএমএল টাকে ২০০৫ সালে আইএসও দিয়ে আহ একটা অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ড এ নিয়ে আসা হয়েছে এবং আমরা এখন হচ্ছে এটা রেগুলারলি ইউজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা। সো এখানে দেখো ২ টা বইয়ের এক্সাম্পল দেওয়া আছে যে ইউএমএল গুলা কিরকম হয়। লাইক ২ টা আ বই এখানে স্যাম্পল হিসেবে দেওয়া আছে। বাট এখানে আমি আর যাচ্ছি না। সামনের দিকে চলে যাই। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের UML অ্যাকচুয়ালি কেন দরকার সেটা যদি বলতে চাই, তাহলে UML কি করবে? কমপ্লেক্স অ্যাপ্লিকেশনস নিড কোলাবোরেশন অ্যান্ড প্ল্যানিং ফ্রম মাল্টিপল টিমস। ওকে? তার মানে তুমি যখন একটা পুরো সিস্টেম ডেভেলপ করছো, এখন আমরা ল্যাবে যে কাজ করছি আমরা এখনো লার্নিং ফেজ এ আছে দেখে আমরা নিজেরাই সব করছি। বাট যখন তুমি ইন্ডাস্ট্রি লেভেলে যাবা তখন কি করবা না? ডেফিনিটলি তুমি একা সব কাজ করবা না বা হচ্ছে ২ জন ৩ জন মিলে সব কাজ করবা না। তোমাকে কি করতে হবে? মাল্টিপল টিমস এর সাথে কাজ করতে হবে। মাল্টিপল কমপ্লেক্স অ্যাপ্লিকেশনস থাকবে। তাদের সাথে কোলাবোরেট করতে হবে। তো সব মিলিয়ে আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা এফিশিয়েন্ট বা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল ওয়ে খুঁজে বের করতে হবে যাতে আমরা সবার সাথেই কমিউনিকেট করতে পারি। ঠিক আছে? সো এখন তুমি ধরো হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপার বা হচ্ছে খুব ভালো কোড করতে পারো। কিন্তু তুমি যখন বিজনেসম্যান এর কাছে নিয়ে যাবা জিনিসটা যেহেতু আমরা বিজনেস মডেলিং বলছি, সে কিন্তু কোড বুঝবে না। সে কি বুঝবে? সে হচ্ছে তুমি যদি একটা ছবি এঁকে বুঝাও যে এই ডায়াগ্রামটা এইভাবে নিয়ে কাজ করা যায়, এটা এভাবে এটার পরে এটা হচ্ছে তখন কিন্তু সে জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে? সো ইউএমএল টা আমাদের কেন দরকার হচ্ছে? যাতে করে আমাদের নন প্রোগ্রামার যারা আছে তারাও এসেনশিয়াল রিকোয়ারমেন্ট গুলোর সাথে পরিচিত হতে পারে বা বুঝতে পারে অ্যাকচুয়ালি যে আমার সিস্টেমটা কি কাজ করছে, ফাংশনালিটি কি আছে, প্রসেস গুলো কি থাকবে এগুলো যাতে বুঝতে পারে। সেজন্য আমাদের ইউএমএল টা দরকার। ঠিক আছে? আর হচ্ছে আমরা যখন একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারি তখন ডেফিনিটলি কি হয় আমাদের টাইমটা কম লাগবে। তোমার যদি একটা বিশাল ডকুমেন্ট পড়ার থেকে তোমার একটা
ছবি ভিজুয়ালাইজ করতে বুঝতে টাইমটা কম লাগবে, এই জন্য আমাদের ইউএমএলটা দরকার। ঠিক আছে? সো এখানে আমরা দেখি যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে যে মেইন পারপাস অফ ইউএমএলটা কি, প্রোভাইড users a ready-made expressive visual modeling language so they can develop and communicate meaningful models in a collaborative team effort। ঠিক আছে? সো ইউজারদেরও হচ্ছে ইউজাররাও যাতে বুঝতে পারে সেটাও হচ্ছে আমরা এখানে দেখব। তারপর provides extensibility and specialization mechanics for core concept। সো এখানে এগুলো স্পেশালাইজেশনে কি বলছে এগুলো আমরা সামনের দিকে যখন প্র্যাকটিস করব তখন দেখতে পাবো। এবং ইউএমএল যখন বলছি তখন এটা কি নাই, কোনো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু নাই, তার মানে যে কেউ আইদার প্রোগ্রামার অর নন প্রোগ্রামার সবাই হচ্ছে এটা কি করতে পারবে, বুঝতে পারবে যে ডেভেলপমেন্ট প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে আমার। ঠিক আছে? সো এবং এটার সাথে এটা একটা ফর্মাল ফাউন্ডেশন যেটার থ্রুতে সবাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি, যেহেতু আমাদের কোলাবোরেটিভলি কাজ করতে হবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড টুলসকে এটা ডেফিনেটলি কি করবে, এনকারেজ করবে, যেটা আমরা যখন একটা করে প্রবলেম সলভ করা শুরু করব তখন দেখতে পাবো। And it supports higher level development concepts such as collaboration frameworks, pattern and components। তো এই জিনিসগুলোকে সাপোর্ট করবে এবং ইন্টিগ্রেট বেস্ট প্র্যাকটিসেস ডেফিনেটলি। ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে আমাদের এই মডেলিং গুলো করতে হবে। তো এখন ইউএমএল এর সাথে কি আছে, ইউএমএল ইজ লিঙ্কড উইথ অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এন্ড অ্যানালাইসিস। আচ্ছা, এইটা আমরা বলছি যে আমরা সামনের দিকে দেখব। সো ইউএমএল এর মধ্যে আমাদের বেশ কিছু কি থাকবে, এলিমেন্ট থাকবে, অর্থাৎ যেহেতু আমাদের অনেকগুলো ডায়াগ্রামের কথা আমরা বলছি, তো বেশ কিছু প্রত্যেকটা ডায়াগ্রামের সেপারেট কিছু নোটেশন থাকবে, কিছু এলিমেন্ট থাকবে, বা ওইগুলো দিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে, জিনিসগুলো ড্র করতে হবে। যেরকম আমাদের কি থাকে, সি তে যেভাবে যেই সিনট্যাক্সে আমরা কোড লিখি, জাভাতে কিন্তু সেই সিনট্যাক্সে কোড লিখি না। তো এখানে যেহেতু এটা মডেলিং ল্যাঙ্গুয়েজ এবং আমরা বলছি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তারপরে হচ্ছে এই এক একটা ল্যাঙ্গুয়েজের বা এক একটা ডায়াগ্রামের জন্য আমাদের হচ্ছে এক এক ধরনের এলিমেন্টস আছে, এক এক ধরনের ফরম্যাট আছে, সেই অনুযায়ী আমাদের লিখতে হবে। তো ইউএমএল ডায়াগ্রামকে যদি আমি ব্রডলি ক্লাসিফাই করতে চাই, দুই ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগ্রাম, সেকেন্ড ওয়ান ইজ বিহেভিয়ারাল ডায়াগ্রাম। তাহলে স্ট্রাকচারাল ডায়াগ্রাম কি করবে, স্ট্রাকচারাল ডায়াগ্রাম হচ্ছে আমাদের আহ একটা সিস্টেমের স্ট্রাকচার বা স্ট্যাটিক অ্যাসপেক্ট যেগুলো সেগুলো নিয়ে কথা বলবে। যেমন আমাদের এখানে আছে কম্পোনেন্ট ডায়াগ্রাম, অবজেক্ট ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম এন্ড ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। এর মধ্যে আমরা ক্লাস ডায়াগ্রাম আর ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামটা সামনে দেখব। এরপরে আমাদের সেকেন্ড ক্লাসিফিকেশনটা হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। সো এখানে কি বলছে, ক্যাপচার ডাইনামিক অ্যাসপেক্ট অর বিহেভিয়ার অফ দ্য সিস্টেম। তারপরে এখানে চিন্তা করব স্ট্রাকচারাল ডায়াগ্রাম মানে হচ্ছে স্ট্রাকচার অফ এ সিস্টেম, এটা নিয়ে কথা বলবে। বিহেভিয়ারাল ডায়াগ্রাম মানে হচ্ছে বিহেভিয়ার অফ এ সিস্টেম, এইগুলো নিয়ে এগুলো রিপ্রেজেন্ট করবে ডায়াগ্রামে। তো এর মধ্যে আসবে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এন্ড ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। তো এখানে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম বাদে বাকি তিনটা হচ্ছে আমরা পড়বো এই কোর্সে। আচ্ছা, তাহলে দেখো এখানে যে কথাগুলো বললাম এখানে সেগুলোই ক্লাসিফাই করে দেখানো আছে যে ডায়াগ্রামের টাইপ গুলো কি, স্ট্রাকচারাল, বিহেভিয়ারাল। তো এখন আমরা স্টার্ট করব হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম এই এই লেকচারে। তার আগে হচ্ছে আমরা ইউএমএল এর যদি কিছু অ্যাডিশন দেখি, ইউএমএল 2.0 এটা কি হয়েছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইউএমএল এ যেটা ছিল মাত্র 9টা ডায়াগ্রাম ছিল, বাট এখন ইউএমএল 2.x যেটা আছে সেখানে আমাদের ডায়াগ্রাম 9টা থেকে 13টা পর্যন্ত আছে। ঠিক আছে? সো সেই অনুযায়ী আমাদের নতুন 4টা ডায়াগ্রাম হচ্ছে টাইমিং ডায়াগ্রাম, কমিউনিকেশন ডায়াগ্রাম, ইন্টারাকশন ডায়াগ্রাম এন্ড কম্পোজিট স্ট্রাকচার ডায়াগ্রাম। সো এইগুলো হচ্ছে আমাদের নতুন অ্যাড হয়েছে। সো এদের সুবিধাটা কি, অ্যাবিলিটি টু ডিকম্পোজ সফটওয়্যার সিস্টেম ইনটু কম্পোনেন্টস এন্ড সাম কম্পোনেন্টস, অর্থাৎ এখানে এই নতুন ডায়াগ্রাম গুলোর থ্রুতে আমাদের হচ্ছে আরো বেশ কিছু জিনিস অ্যাড হয়েছে যাতে আমরা কি করতে পারি, আমাদের সফটওয়্যার সিস্টেমটাকে ডিকম্পোজ করতে পারি। ঠিক আছে? তাই বলে আমরা স্টার্ট করব হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, যেটা আমাদের মেইন কনসার্ন অ্যাকচুয়ালি। যে ইউজ কেস ডায়াগ্রাম কি, কাইন্ড অফ ইউএমএল। সেটা কি করবে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইন্টারাকশন বিটুইন অ্যাক্টরস এন্ড দ্য সিস্টেম আন্ডার কনসিডারেশন। ওকে, তাহলে এখানে আমরা কি করব, কি মাথায় রাখতে হবে আমাদের অবশ্যই, যে এখানে আমাদের কিছু অ্যাক্টর থাকবে। অ্যাক্টর কাদেরকে বলছি, ইউজার হতে পারে অথবা হচ্ছে এক্সটার্নাল কোনো সিস্টেম হতে পারে, এদেরকে বলছি হচ্ছে অ্যাক্টরস। সেই অ্যাক্টর এবং আমি যে সিস্টেমটা ডেভেলপ করছি এদেরকে আন্ডার কনসিডারেশন, কিভাবে এরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে তার মধ্যে তার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা এখানে দেখবো। ঠিক আছে? এবং যেহেতু বলছি যে এইভাবে সিস্টেম কিভাবে ইন্টারাক্ট করছে, তার মানে এটা বোঝাচ্ছে যে সিস্টেমের ফাংশনালিটিটা, বিহেভিয়ার কিরকম হবে ইউজারের পার্সপেক্টিভ থেকে, এটা সবসময় আমরা খেয়াল রাখবো।
যে ইউজার্স পার্সপেক্টিভ থেকে বা অ্যাক্টরের পার্সপেক্টিভ থেকে আমরা হচ্ছে এটা চিন্তা করছি। সো ইউজ কেস ডায়াগ্রাম কি ক্যাপচার করবে? ফাংশনাল রিকোয়ারমেন্টস অফ এ system and help to identify how different actors interact with system and achieve specific goals or task। ঠিক আছে, সিস্টেম কিভাবে আমরা ওই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট বলে আসছিলাম লাস্ট লেকচারে, সেই ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলোকে ক্যাপচার করবে এবং সেগুলো ভিজুয়ালি হচ্ছে রিপ্রেজেন্ট করবে যে কিভাবে অ্যাক্টরের সাথে জিনিসগুলো সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে সেগুলোকে। তাহলে এটা কি করবে? এটা প্রোভাইড করবে হাই লেভেল ওভারভিউ অফ দ্য সিস্টেমস ফাংশনালিটি। এন্ড অবশ্যই এটা কি, এটা স্ট্যাক হোল্ডারদের জন্য একটা কমিউনিকেশন টুল হিসেবে কাজ করবে। ঠিক আছে, কারণ এটা আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো ক্ল্যারিফাই করতে ডেফিনেটলি হেল্প করবে। আচ্ছা, তাহলে এটা কেন লাগছে আমাদের ইউজ কেস ডায়াগ্রামটা? যে used to gather users requirements of a system, অর্থাৎ কি কি রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলোকে আমরা কি করব এখানে সেই অনুযায়ী ইউজ কেস ডায়াগ্রামটা ড্র করব। এরপর হচ্ছে টু আইডেন্টিফাই ফাংশনস এন্ড হাউ রোলস ইন্টারঅ্যাক্ট উইথ দেম। তো একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাথে কিভাবে হচ্ছে মানে একটা ফাংশনের সাথে আমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করছি বা একটা ফাংশন আরেকটা ফাংশনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি পারপাস। এবং আমরা একটা হাই লেভেল ভিউ দেখতে পাই অ্যাকচুয়ালি যে সিস্টেমটা কিভাবে কাজ করে। এবং আরো একই সাথে আছে যে ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ফ্যাক্টরস যদি থাকে, ধরো আমার একটা কমপ্লেক্স একটা প্রজেক্ট আমি ডিজাইন করতে যাচ্ছি, যেটা শুনে মনে হচ্ছে যে আমি কি করতে যাচ্ছি, আমি বললাম যে বিকাশের থ্রুতে আমি ট্রানজাকশন করতে যাচ্ছি, এটা শুনতে মনে হচ্ছে যে খুব সিম্পল। বাট এই যে বললাম যে বিকাশের থ্রুতে আমি ট্রানজাকশন করতে যাচ্ছি, তার মানে এখানে এক্সটার্নাল কেউ একটা আছে, তাই না? বিকাশ তো একটা আলাদা সিস্টেম। সো এই সিস্টেমটাকে আমি যখন আমার সিস্টেমে ইন্টিগ্রেট করব, সো ওরা কিভাবে একজন আরেকজনের সাথে বিহেভিয়ারটা কিরকম হবে সেই জিনিসগুলো হচ্ছে আমরা এই ডায়াগ্রামে হচ্ছে দেখতে পাবো। ঠিক আছে, সো দেখো এখানে একটা তোমাদের জন্য বিম দেখানো আছে। যাই হোক, আহ আমরা সামনের দিকে চলে যাই। আচ্ছা, এখন একটা ইউজ কেস ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা বলেছি যে বেশ কিছু অবজেক্ট থাকবে বা এলিমেন্টস থাকবে, যেটা বলছিলাম যে যেই ডায়াগ্রামে ড্র করতে যাব আমাদের কিছু স্পেসিফিক ফরম্যাট থাকবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো একটা জিনিস থাকবে প্রথমে, সেটা হচ্ছে অ্যাক্টর। অ্যাক্টর মানে কারা? যেটা বলছিলাম যে আমাদের ইউজার হতে পারে অ্যাক্টর, অথবা আহ অথবা হচ্ছে কোনো এক্সটার্নাল সিস্টেম, লাইক এই যে একটু আগে এক্সাম্পল দিলাম যে বিকাশ বা হচ্ছে এটিএম বুথ। ঠিক আছে, এটা কিন্তু আমার সিস্টেমের কেউ না, আমি বাইরের কারোর হেল্প নিচ্ছি যাতে আমার সিস্টেমে সে কাজ করতে পারে। এরা হচ্ছে অ্যাক্টরস হিসেবে কাজ করবে। আইদার এটা কোনো মানুষ হতে পারে, ইউজার হতে পারে, অথবা কোনো এক্সটার্নাল সিস্টেম হতে পারে। এরপর আসবে হচ্ছে ইউজ কেস। ইউজ কেস হচ্ছে এই যে একটু আগে যে কাজগুলো করবে বললাম ফাংশনালিটি, সিস্টেম যে কাজগুলো করবে, এই যে আমরা এরকম মোবাইল শেপের মধ্যে বলেছিলাম একদম শুরুতে যে এখানে আমি লগ ইন করতে চাই, তো এটাকে বলছি ইউজ কেস। এরপরে থাকবে সিস্টেম। এই সিস্টেম মানে কি? এই সিস্টেম মানে হচ্ছে আমার সিস্টেম, আমি যে সিস্টেমটা ডেভেলপ করছি। এন্ড ফাইনালি আরেকটা আছে প্যাকেজ। ওকে, এই চারটা আমাদের অবজেক্ট থাকবে। ওকে, তাহলে দেখো অ্যাক্টর। অ্যাক্টর যখন আমরা ড্র করবো, সো একটু আগে আমি বলেছিলাম যে আমি আমাকে আঁকছিলাম এরকম করে। সো অ্যাক্টরের সিম্বল হচ্ছে এইটা। ওকে, সব সময় হচ্ছে আমরা এইভাবেই ড্র করব। সো এই যে এরকম একটা মাথা থাকবে, এরকম ক্রস করে দুইটা পা। তো অ্যাক্টর কি করবে? অ্যাক্টর হচ্ছে আমাদের সিস্টেমে কিভাবে কাজ করছে, যে একটা সিস্টেমের তার রোলটা কি। ঠিক আছে, যেমন আমি ধরো আমাদের যে ইস্ট ওয়েস্টের পোর্টালটা আছে সেখানে লগ ইন করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি হিসেবে এই যে আমি লগ ইন করছি, আমার রোলটা হচ্ছে তখন লগ ইন করা। বা এই যে ব্রাউজিং করছি, আমি কি কি কাজ করতে পারছি বা আমি কি কি কাজ পারফর্ম করতে পারছি একটা সিস্টেমে, সেইগুলোকে কি বলবো? সেগুলো হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামে চলে আসবে। ওকে, তাহলে এটা কি হতে পারে? আমাদের অ্যাক্টরের মধ্যে আসবে হচ্ছে পার্সন, অর্গানাইজেশন, অথবা একটা এক্সটার্নাল সিস্টেম হতে পারে, যেগুলো আমরা এইভাবে হচ্ছে ড্র করবো। ঠিক আছে, তার মানে আমি যে কাজগুলো করতে পারছি, আমি যে কাজগুলো স্টার্ট করতে পারছি, বা ধরো আমি ইনিশিয়েটিভ নিয়ে একটা কাজ কিছু করলাম। ঠিক আছে, বা হচ্ছে এই যে বিকাশের থ্রুতে আমি পেমেন্ট করছি, বা এটিএম বুথ, এই টাইপের জিনিসগুলো আহ তারা হচ্ছে কি, তারা হচ্ছে অ্যাক্টরস। এরপরে সেকেন্ড ওয়ান ইজ ইউজ কেস। এই যে আমি যে কাজটা করতে চাচ্ছি, কি কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউজ কেসে আসবে। তাহলে ইউজ কেসে কি থাকবে? রিপ্রেজেন্ট ফাংশন অর অ্যাকশন উইদিন দ্য সিস্টেম।
তাহলে এইখানে আমরা কি করব, এটা সবসময় এরকম ওভাল শেপই হবে এবং এই শেপ গুলো আমাদের অবশ্যই ঠিকঠাক মতো দিতে হবে, নাহলে কিন্তু এখানে মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে? এবং এই শেপ গুলো ঠিক হওয়া ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি। সো ইউজ কেস কোনটা? অ্যাক্টর যে কাজগুলো করছে সেগুলোই হচ্ছে ইউজ কেস। সহজ কথায়, যে অ্যাক্টর যে কাজগুলো করতে পারছে, আমি ব্রাউজ করতে পারছি, আমি হচ্ছে অ্যাক্টর। ইউজ কেস হচ্ছে ব্রাউজিং। ওকে, এই টাইপের। আচ্ছা, এরপর হচ্ছে সিস্টেম। সিস্টেম কি করবে? সিস্টেম হচ্ছে used to define the scope of the use case and drawn as a rectangle. এটাকে কি করতে হবে? ধরো আমি আমার সিস্টেমটাকে ড্র করতে চাচ্ছি, সেটাকে কি করব? সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিখলাম। রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেওয়ার পর এখানে আমার ধরো প্রজেক্টের নাম বা কোন সিস্টেমটা ডেভেলপ করছি সেই সিস্টেমের নামটা দিলাম। এর মধ্যে আমি কোথায় আছি? আমি আছি হচ্ছে এইখানে। ঠিক আছে? আমি আছি এইখানে। এইখান থেকে এই যে সিস্টেমের মধ্যে কি, কি আছে? সিস্টেমের মধ্যে এই কাজগুলো করা যাচ্ছে। লাইক লগইন করা যাচ্ছে। তারপরে হচ্ছে এই যে এখান থেকে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ ইউজ কেস এর স্কোপ কতটুকু? ইউজ কেস এর স্কোপ বোঝানোর জন্য হচ্ছে আমরা এই সিস্টেম বা রেক্ট্যাঙ্গেলটা ইউজ করি এবং এটা হচ্ছে আমাদের এই ইউজ কেস গুলা সব এই বক্সের মধ্যে ভরে দিতে হবে। ঠিক আছে? এবং লাস্ট হচ্ছে প্যাকেজ। প্যাকেজ হচ্ছে এটা অপশনাল এলিমেন্ট, যেটা বলছিলাম। দ্যাট ইজ এক্সট্রিমলি ইউজফুল ইন কমপ্লেক্স ডায়াগ্রাম। ঠিক আছে? যখন আমাদের ডায়াগ্রাম খুব কমপ্লেক্স হয়ে যাবে, তখন আমরা কি করব? এই প্যাকেজের মধ্যে গ্রুপ করে হচ্ছে ইউজ কেস গুলা রাখতে পারি। সো কিভাবে? এই যে আমরা যেরকম কি করতাম জাভার প্যাকেজে, কি করতাম? ডিফারেন্ট ফাইলস গুলোকে এক জায়গায় রাখতাম না, যে কাছাকাছি যেগুলো আছে একই রকম জাভার প্যাকেজে, বা নর্মাল যে আমি কি করি, যদি পিসির ফোল্ডার গুলোর কথাই চিন্তা করি, যে ফোল্ডার ওয়াইজ হচ্ছে আমরা ভাগ করে রাখি যখন অনেক ফাইলস হয়ে যায়। ঠিক আছে? সো সেটাই হচ্ছে আমাদের প্যাকেজের মতো কাজ করবে। বাট এখানে হয়তো আমরা প্যাকেজের এক্সাম্পল খুব ডিটেইলে দেখবো না। বাকি তিনটা হচ্ছে আমাদের এখানে করতেই হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কিছু রিলেশনশিপ থাকবে ইউজ কেস ডায়াগ্রামে। এই যে আমি ড্র করতে চাচ্ছি, এদের মধ্যে রিলেশন কেমন হবে সেটা দেখতে হবে। সো দেয়ার আর 5 টাইপস অফ রিলেশনশিপ ইন এ ইউজ কেস ডায়াগ্রাম। তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অ্যাসোসিয়েশন। তাহলে এই যে আমি বলেছিলাম যে এটা হচ্ছে আমি, ওকে, অ্যাক্টর, আর এইটা হচ্ছে ইউজ কেস। সো অ্যাক্টরের সাথে ইউজ কেসের যখন আমি কি করব, এরকম একটা লাইন টেনে লিংক দিয়ে দিব, সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে যে অ্যাসোসিয়েশন। ঠিক আছে? তাহলে এটাকে বলবো অ্যাসোসিয়েশন, জাস্ট সিঙ্গেল লাইন যেটা। এরপর হচ্ছে আরেকটা আছে জেনারেলাইজেশন। অ্যাক্টরের জেনারেলাইজেশন হতে পারে। জেনারেলাইজেশন মানে কি? আমরা কি সুপার ক্লাস, তারপরে হচ্ছে সাব ক্লাস, এটা বুঝি? বা প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস। ম্যাম এটা ইনহেরিটেন্স এর একটা ইয়ে না? হ্যাঁ, 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 ইনহেরিটেন্সের। সো সেম জিনিসটা হচ্ছে আমরা এখানে কি করতে পারবো? জেনারেলাইজেশনের জন্য ইউজ করতে পারবো। এবং এইখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে অ্যারো। ঠিক আছে? এই যে অ্যারোটা, এটার হেডটা এরকমই হতে হবে। এটা অন্য কিছু হওয়া যাবে না, এবং আপওয়ার্ড ডিরেকশন। ওকে, একটু হয়তো হাত দিয়ে ড্র করেছি এখানে, দেখে হয়তো এরকম লাগছে, বাট একদম আপওয়ার্ড ডিরেকশন হবে এটা, এরকম। আচ্ছা, লাইক এই যে একটু আগে আমরা বলছিলাম যে এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম থেকে হচ্ছে ইন্সপায়ার্ড। সো বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। আমরা বলছিলাম যে জাভাতে এগুলো হালকা করা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে এখান থেকে এই জিনিসগুলো আসছে। এরপর হচ্ছে এক্সটেন্ড রিলেশনশিপ। ঠিক আছে? এবং এক্সটেন্ড যখন আমরা ইউজ করব, তখন দেখো এইরকম ডটেড লাইনে দিতে হবে এবং উপরে এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এক্সটেন্ড কথাটা লিখতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো করতেই হবে। এবং আমরা যখন কি করতে পারবো, এক্সটেন্ড যখন করব, তখন হচ্ছে দুইটা ইউজ কেসের মাঝেই করতে হবে, এছাড়া আমি কি করতে পারবো না? এক্সটেন্ড করতে পারবো না। ঠিক আছে? তার মানে তুমি কখনো একটা অ্যাক্টর আর একটা ইউজ কেসের মধ্যে কখনো এক্সটেন্ড করা যায় না। তাহলে তোমার কি থাকতে হবে? এরকম দুইটা ইউজ কেস থাকতে হবে, এবং এখানে ডটেড লাইন থাকবে, এবং ডটেড লাইন এখানে অ্যারো দিতে হবে, এবং এখানে লিখতে হবে হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড লেখার পর সেটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটে দিতে হবে আর কি। ঠিক আছে? দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট। এগুলো হচ্ছে লেখার নোটেশন। এরপরে এক্সটেন্ড রিলেশনশিপের পর আরেকটা রিলেশনশিপ আছে ইনক্লুড রিলেশনশিপ। এখানেও কি থাকতে হবে? এখানেও ডেফিনেটলি দুইটা ইউজ কেসের মাঝেই এটা হতে হবে, এটা কখনো একটার থেকে হতে পারবে না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সো ইনক্লুডেড ডিরেকশনটা দেখো এক্সটেন্ডের ঠিক উল্টাটা।
ঠিক আছে, এবং সেম ভাবে ডটেড অ্যারো দিব আমরা এবং এখানে ইনক্লুড কথাটা লিখবো। এরপর হচ্ছে জেনারেলাইজেশন অফ এ ইউজ কেস, অর্থাৎ জেনারেলাইজেশন যখন আমরা বলছি তার মানে হচ্ছে দুইবার বলছি, একটা হচ্ছে অ্যাক্টরের জেনারেলাইজেশন হতে পারে অথবা হচ্ছে ইউজ কেসের জেনারেলাইজেশন হতে পারে। তাহলে আমরা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস যেহেতু বুঝি, তাহলে আমি একটু বলি যে অ্যাক্টর ধরো চিন্তা করলাম স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে স্টুডেন্টকে আমি যদি কি করতে চাই, দুইটা ক্লাসে ভাগ করতে চাই, ধরো আমাদের ক্ষেত্রে হতে পারে কি বিএসসি স্টুডেন্ট, এমএসসি স্টুডেন্ট, রাইট? সো এটাকে আমি কি বলছি, অ্যাক্টরের জেনারেলাইজেশন। আর ইউজ কেসের জেনারেলাইজেশন কাকে বলছি, ধরো আমি কি করব, আমি হচ্ছে পেমেন্ট করব, ঠিক আছে, পেমেন্ট করব। তাহলে পেমেন্ট হচ্ছে আমার মনে করো যে সুপার ক্লাসে আছে, আর সাব ক্লাস গুলোতে কি বলছি, সাব ক্লাস গুলোতে বলছি যে পেমেন্ট বাই বিকাশ, পেমেন্ট বাই রকেট, পেমেন্ট বাই ক্যাশ, এইভাবে করে আমি ইউজ কেসের জেনারেলাইজেশনটা করতে পারি। তো আমি সামনের দিকে যাচ্ছি, আরো এক্সাম্পল আছে অনেক। ওকে, আচ্ছা, এখনো পর্যন্ত যা বলেছি এটুকু কি মোটামুটি ক্লিয়ার হয়েছে, বা ইয়েস কারো ম্যাম। কোনো কোয়েরি আছে কিনা? আচ্ছা, কোয়েরি যদি না থাকে তাহলে আমরা কি করব, এতক্ষণ যা বললাম এখানে এটাই বলা আছে, জাস্ট 1 মিনিট একটু দেখো যে কোনো কনফিউশন আছে কিনা এখানে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, জেনারেলাইজেশন কি দুইটা এখানে, একটা ইউজ কেসের জন্য আর একটা অ্যাক্টরের জন্য? হ্যাঁ, ইউজ কেসের জন্য একবার হবে, মানে ইউজ কেসের জন্য করা যাবে, অ্যাক্টরের জন্য করা যাবে। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। মানে এতক্ষণ যা বললাম এগুলাই হচ্ছে টেবিল আকারে লেখা আছে এখানে, ঠিক আছে, এবং এখানে মেইনলি আমরা অবশ্যই যেটা মনে রাখবো সেগুলো হচ্ছে এই যে সিম্বল গুলা, সিনট্যাক্স বা সিম্বল যেটাই বলো, এগুলো মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে ড্র করব। এটা থিওরি ক্লাসে যদি একদম অন ক্যাম্পাস পড়াতাম, যেটা করতাম যে একদম এই স্লাইড না পড়ায় হচ্ছে সরাসরি সিনারিও দেখে ড্র করা শুরু করতাম, বাট আপাতত হচ্ছে আমাকে এই স্লাইডটা কভার করে তারপর হচ্ছে যেতে হচ্ছে, ঠিক আছে? তাহলে পুরো সিস্টেমে কি আছে সেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস করতে হবে, এবং প্রত্যেকটা ফাংশন সিস্টেমে কে কি কাজ করছে সেটা হচ্ছে খুঁজে বের করতে হবে, এবং ফাইনালি আহ এদেরকে ইউজ কেসে কনভার্ট করে ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো যেটা বলছিলাম যে ইউজ কেস কি, এটা হচ্ছে সিস্টেম কিভাবে কাজ করছে তার ফাংশনালিটি ছাড়া, এটা অ্যাকচুয়ালি খুব বেশি কিছু না, এটা হচ্ছে ফাংশনালিটি আর কিছু না। সো অ্যাক্টর যেগুলো বলছিলাম যে পার্সন হতে পারে, থিং হতে পারে, এক্সটার্নাল সিস্টেম হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন এখানে কি বলছে, আমাদের প্রথমে ইউজ কেস গুলাকে অর্গানাইজ করতে হবে, এবং এটা বোঝার সব থেকে সুন্দর ওয়েটা কি, সুন্দর ওয়েটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? আমরা ওই যে দা সিস্টেম মাস্ট বা শ্যাল, তারপরে একটা ভার্ব লিখেছিলাম মনে পড়ে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনে, ফাংশনাল রিকোয়ারমেন্ট যখন লিখেছিলাম। তো ওই ভার্বটা দিয়ে হচ্ছে আমরা কি করব, আমরা এই সিনারিও থেকে হচ্ছে ইউজ কেস গুলাকে খুঁজে বের করবো যে কোথায় কোথায় ভার্ব আছে বা কি কি কাজ হচ্ছে, তাদেরকে এই কাজগুলা হচ্ছে কে কে করছে তাদেরকেও খুঁজে বের করব, এবং তারা সিস্টেমের সাথে কে ইন্টারঅ্যাক্ট করছে সেগুলোকে খুঁজে বের করব। and these actors are responsible for invoking functionality of a system, ঠিক আছে? সো এই ফ্যাক্টর, এই অ্যাক্টরস যারা আছে তারাই হচ্ছে সিস্টেমটাকে কি করবে, মানে কিভাবে চলবে সেগুলো হচ্ছে অপারেট করবে আর কি, মানে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? এখন যেটা বললাম অ্যাক্টর হতে পারে পার্সন আর অর্গানাইজেশন। এরপর আমরা ইউজ কেস প্রথমে খুঁজবো, তারপরে হচ্ছে অ্যাক্টরস খুঁজবো, এরপর হচ্ছে এদের মধ্যে রিলেশনশিপটা খুঁজতে হবে, যে কোন অ্যাক্টরের সাথে কোন ইউজ কেসের রিলেশন আছে। সো এরপরে হচ্ছে আমাদের এভাবে আমরা ড্র করে ফেলবো, ঠিক আছে? আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখানে বেশ কিছু রুলস আছে যখন আমরা কি করব, ইউজ কেস ডায়াগ্রাম ড্র করব যে কোনো সিস্টেমের জন্য। এই রুলস গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে নেম অফ অ্যান অ্যাক্টর অর ইউজ কেস মাস্ট বি মিনিংফুল অ্যান্ড রিলেভেন্ট টু দ্য সিস্টেম। অর্থাৎ তুমি যে কোনো এবিসিডি হাবিজাবি নাম দিতে পারবা না, তোমাকে কি করতে হবে,
রিলেভেন্ট নামই দিতে হবে। যেমন আমি যদি স্টুডেন্ট হই, আমি যদি কোনো কাজ করতে পারি, আমার অ্যাক্টরের নাম কি হবে? স্টুডেন্টই হতে হবে। বা যদি আমি ফ্যাকাল্টি হই, আমি যদি কোনো কাজ ফাংশনালিটি করে থাকি বা অ্যাকশনস আমার থেকে যা যা হবে, সেই ক্ষেত্রে আমার অ্যাক্টরের নাম কি হতে হবে? ফ্যাকাল্টি হতে হবে। এবং এই ইন্টারাকশন গুলা যাতে আমরা ইউজ কেসের সাথে বুঝতে পারি, এই জন্য ক্লিয়ারলি হচ্ছে আমাদেরকে লিখতে হবে। এরপর আমাদের অ্যানোটেশনস মাস্ট বি ইউজড হোয়েভার দে আর রিকোয়ার্ড। কোনো কোনো জায়গায় অ্যানোটেশনের দরকার হয় যখন আমাদের দরকার আছে, লাইক নিচে আমরা অ্যানোটেশন বলতে বোঝাচ্ছি সাইড নোটের মতো কিছুটা। ঠিক আছে, আমরা ওই যে ম্যাথে ছোটবেলায় সাইড নোট লিখতাম না, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ফর্মুলা লিখে দিলাম। তো এরকম যদি কখনো দরকার হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখবো, আদারওয়াইজ না লিখলেও চলবে। আর if a use case or actor has multiple relationships, then only significant interactions must be displayed. অর্থাৎ যদি মাল্টিপল রিলেশনশিপ থাকে তখন হচ্ছে কি করব, সিগনিফিকেন্ট যেটা সব থেকে বেশি সেইটা হচ্ছে আমরা দেখাবো, বাকিগুলা ইগনোর করে যাব। ঠিক আছে, এই চারটা হচ্ছে আমাদের রুলস। তো দেখো এখানে একটা ডায়াগ্রাম চলে আসছে আমাদের, ইউজ কেস ডায়াগ্রাম। তাহলে এখানে কি বলছি দেখো, এই যে সিস্টেম বাউন্ডারি বলছিলাম, একটা রেক্ট্যাঙ্গেলের কথা বলছিলাম, মনে আছে? যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল থাকবে যেটা আমাদের ইউজ কেসের স্কোপ গুলাকে বলবে, একটু আগে বলেছিলাম। সো এই হচ্ছে সেই রেক্ট্যাঙ্গেলটা, যেটা কি, যেটা হচ্ছে আমাদের সিস্টেমের বাউন্ডারি, অর্থাৎ কতটুকু হচ্ছে আমাদের সিস্টেম, সেটা আমি এখানে এই রেক্ট্যাঙ্গেলটা দিয়ে বুঝাচ্ছি। এই যে রেক্ট্যাঙ্গেল, ওকে। এবং এইখানে আমি কি করব, এই সিস্টেমটার নাম হচ্ছে এখানে লিখবো সবসময়। এরপর দেখো এখানে যে সিস্টেমের এক্সাম্পল দেওয়া আছে সেখানে অ্যাক্টর আছে কয়টা? কয়টা অ্যাক্টর আছে? দুইটা আছে ম্যাম। তিনটা। তিনটা, তিনটা। এক্স্যাক্টলি। তিনটা একটা তিনটা হচ্ছে তিনটা কাস্টমার, একটা হচ্ছে ক্লার্ক, আরেকটাকে অ্যাডমিনিস্ট্রেটর, আর কিছু, তিনটা, তিনটা, জি ম্যাম, তিনটা। তিনটা। কিন্তু আরেকটাও আছে দেখো, এখানে এই ছবিটা দেয়া আছে দেখে বুঝতে পারতেছো না, ঠিক আছে? তো আমরা যখন পেমেন্ট খাতায় সার্ভিস। আঁকবো তখন তো এই বিল্ডিং আঁকবো না নাকি? খাতায় বিল্ডিং আঁকবো না, খাতায় যে এই ফিগারটাই আঁকবো, ঠিক আছে? এটাকেই নিচে পেমেন্ট সার্ভিস লিখতে হবে। অর্থাৎ আমাদের এখানে অ্যাক্টর আছে চারটা, ঠিক আছে? এই চারটার মধ্যে তিনটা হচ্ছে মনে করো ইউজার, আর এইটা হচ্ছে কি, এক্সটার্নাল সিস্টেম। আমরা বলছিলাম না বারবার যে পেমেন্ট সিস্টেমটা অন্য একজনের পেমেন্ট সিস্টেম বা সার্ভিস আমার সিস্টেমে আনা লাগছে, সেটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? বাট এটাও হচ্ছে কি অ্যাক্টর। তাহলে অ্যাক্টর হচ্ছে এখানে কাস্টমার আছে, ক্লার্ক আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, এন্ড হচ্ছে পেমেন্ট সার্ভিস, এই চারটা হচ্ছে অ্যাক্টর আছে। এখন ইউজ কেস কয়টা আছে এখানে দেখো তো? ম্যাম চারটা আছে। চারটা। চারটা। চারটা বার। ইউজ কেস মানে হচ্ছে এই যে ওভাল শেপের মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে কি ইউজ কেস। তার মানে এইটা, 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 চারটা। ইউজ কেস যখন আমরা লিখবো, এটা হচ্ছে শর্ট ফর্মুলা যে আমরা ইউজ কেস এর মধ্যে সবসময় ভার্ব দিয়ে শুরু করব। ভার্বের পরে একটা কিছু হয়তো থাকবে বা নাও থাকতে পারে, ঠিক আছে? যেমন ম্যানেজ ইউজার্স, ওকে। বা এখানে দেখো শুধু হেল্প আছে। সো ইউজ কেসের মধ্যে আমরা কি রাখবো? শুধুমাত্র ভার্ব গুলাকে রাখার চেষ্টা করব। এইভাবে আমরা ড্র করব। এবার দেখি কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। তাহলে এখানে কাস্টমার আছে, সে কি করছে? সে কাস্টমার চেক আউট করতে পারে, এই কথাটা আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, ঠিক আছে? কাস্টমার চেক আউট করতে পারে। কাস্টমার, একটা কাস্টমার, এই যে আমরা ইয়ার ডায়াগ্রাম পড়েছি মনে পড়ে, একটা কাস্টমার চাইলে হচ্ছে অনেকগুলা চেক আউট করতে পারবে, ওকে। এখন কাস্টমার যদি চেক আউট করে, এখানে কি বলা আছে দেখো, ইনক্লুড রিলেশনশিপস, ওকে। তাহলে ইনক্লুড বলতে কি বোঝাচ্ছে? ইনক্লুড মানে হচ্ছে সবসময় আমরা চিন্তা করব যে এই কাজটা হয়ে এসে তারপরে হচ্ছে তোমার এটা করতে হবে, ওকে। তার মানে পেমেন্ট না করলে তুমি কি করতে পারবে না? চেক আউট করতে পারবে না। সো ইনক্লুড কি থাকবে? একটা ইউজ কেস ম্যান্ডেটরি কমপ্লিট করতে হবে, সেটা হলেই আরেকটা ইউজ কেস কমপ্লিট হবে। এইসব ক্ষেত্রে কি হবে? এইসব ক্ষেত্রে আমরা ইনক্লুড ইউজ করব। আর এক্সটেন্ড কখন কি ইউজ করব? যে চেক আউট করতে গেলে হয়তো হেল্প করা লাগতেও পারে, বাট অপশনাল, ঠিক আছে? অপশনালের ক্ষেত্রে যখন আমরা বলবো তখন হচ্ছে সেটাকে এক্সটেন্ড করবো। আমাদের সামনে আরো ডিসকাশন আছে। সো এগুলো হচ্ছে আমাদের ওভাল শেপে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইউজ কেস। অ্যাডমিন কি করছে? অ্যাডমিন দেখো ইউজারকে ম্যানেজ করছে। পেমেন্ট সার্ভিস হচ্ছে, পেমেন্ট সার্ভিসের থেকে হচ্ছে পেমেন্ট নেওয়া হচ্ছে। ক্লার্ক কি করছে? ক্লার্ক হচ্ছে এই যে চেক আউটের সাথে ইনভলভ, দেন পেমেন্ট সার্ভিসের সাথেও আছে, ঠিক আছে? আর কিছু দেখি আপনার সামনে। আরেকটা ডায়াগ্রাম, ওকে। এবার দেখো এখানে কয়টা অ্যাক্টর আছে? দুজন। কয়টা?
দুইটা অ্যাক্টর দুইটা, একটা হচ্ছে কি স্টুডেন্ট আর একটা হচ্ছে টিচার, টিচার ঠিক আছে? এই দুইজন হচ্ছে অ্যাক্টর আছে। ইউজ কেস কয়টা আছে? 5টা। 5টা, অর্থাৎ ওভাল শেপে যেগুলো থাকবে সেগুলোকে বলবো হচ্ছে আমরা ইউজ কেস। তাহলে দেখো লেখার ফরম্যাটটা কি, এই যে প্রথমে হচ্ছে ভার্ব, তারপরে একটা নাউন, ঠিক আছে? এইভাবে মানে ভার্বটা দিয়ে শুরু করতে হবে আমাদের। তাহলে চেক অ্যাটেন্ডেন্স, তাহলে স্টুডেন্ট কি করতে পারে? স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স চেক করতে পারে। এই পুরোটা কি এই রেক্টাঙ্গেলের ভিতরে? সিস্টেম বাউন্ডারি। এটা হচ্ছে সিস্টেম, হ্যাঁ সিস্টেম বাউন্ডারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সিস্টেম। আরো ভালো হয় এখানে হচ্ছে হয়তো এক্সাম্পলের জন্য দেখায় নাই, আমরা যে সিস্টেমের জন্য কাজ করছি সেই সিস্টেমের নামটা হচ্ছে উপরে লিখে দিব, ঠিক আছে? তাহলে চেক অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট কি করতে পারছে? অ্যাটেন্ডেন্স চেক করতে পারছে। টিচারও হচ্ছে অ্যাটেন্ডেন্স চেক করতে পারছে। এরপর স্টুডেন্ট টাইম টেবিল চেক করতে পারছে, টিচারও টাইম টেবিল চেক করতে পারছে। এগুলো আমরা কি দিয়ে বোঝাচ্ছি? অ্যাসোসিয়েশন বা যে স্ট্রেট লাইনের মতো ড্র করে হচ্ছে বোঝাচ্ছি। স্টুডেন্ট টেস্ট স্কোরটাকে চেক করতে পারবে, টিচারও হচ্ছে টেস্ট স্কোর চেক করতে পারবে। আচ্ছা, স্টুডেন্ট কি অ্যাটেন্ডেন্স আপডেট করতে পারে? না। না। সো টিচার কি করতে পারবে? টিচার অ্যাটেন্ডেন্স আপডেট করতে পারবে, কিন্তু দেখো স্টুডেন্ট এই কাজটা করতে পারছে না দেখে এখানে কি নাই? কোনো রিলেশন নাই, ঠিক আছে? দেখো এই পাশে ফাঁকা, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন নাই। এরপর টিচার চাইলে স্কোর আপডেট করতে পারবে, এই জন্য আপডেট স্কোরের সাথে এই ইউজ কেসটার সাথে টিচারের একটা কানেকশন আছে, কিন্তু স্টুডেন্ট এই কাজটা করতে পারে না, সো এই জন্য কানেকশন নাই। বুঝা গেল কি বললাম? জি মিস। জি ম্যাম। ওকে, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা অ্যাক্টরকে এখান থেকে আমরা যেটা সামারাইজ করতে পারি, যতগুলো সিস্টেমে অ্যাক্টর আছে সবাইকে যে সব ইউজ কেসে ইন্টারঅ্যাক্ট করতে হবে তার কি কোনো মানে আছে? না। নাই। যার যেটা কাজ শুধুমাত্র সে সেটার সাথে কানেক্টেড থাকবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে বললাম যার যেটা কাজ তার সাথে সেই অ্যাক্টরের সাথে হচ্ছে ইউজ কেসটা কানেক্টেড থাকবে। তার মানে এরকম কোনো ইউজ কেস কি থাকতে পারবে যে ইউজ কেস আছে কিন্তু অ্যাক্টরের সাথে কানেক্টেড না? এরকম থাকবে? কি মনে হয়? ম্যাম আরেকবার একটু বলেন, বুঝতে পারিনি। আচ্ছা, এরকম কি থাকতে পারবে যে ধরো শুধু ইউজ কেস এখানে বসে আছে একা একা, ড্র করি আমি, এখানে একটা ইউজ কেস বসে আছে, এটার কোনো অ্যাক্টর নাই, থাকতে পারবে? মানে কোনো জায়গায় কোনো কানেকশন নাই, এখানে বসে আছে, ধরো লগ ইন এরকম, না ম্যাম, দেখেছো শুধু তো? তো থাকতে পারে না, না কারণ ম্যাম, ওইটার এটা তো সাথে তো আমার একটা তো অ্যাসোসিয়েশন থাকতে থাকা হবে। লাগবে থাকতে আমার পারবে না, সাথে। এটা যার কোনো কাজ নাই সে হচ্ছে এখানে থাকবে না, ঠিক আছে? এটা সিম্পল হ্যাঁ। হচ্ছে এগুলো যে যেটার কোনো কাজ নাই। ইউজ কেস হচ্ছে আমরা ফাংশনালিটি বা অ্যাকশন বুঝাচ্ছি, মানে যেই ফাংশন নাই সেটা এখানে একা একা বসে থাকবে না, ঠিক আছে? ডেফিনেটলি তার কোনো অ্যাক্টর থাকতে হবে। ওকে, তাহলে দেখি এখানে আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে ফর্মুলা আকারে মানে বলা আছে অ্যাকচুয়ালি, যে an a actor must be associated with at least one use case, অর্থাৎ এই আচ্ছা আগের সিনারিওতে যদি যাই, এখানে কি কোনো অ্যাক্টর একা একা বসে থাকতে পারবে? লাইক এখানে আমি দিলাম একজন বসে আছে অ্যাডমিন, ঠিক আছে? ধরলাম এখানে যে আছে সে হচ্ছে কে অ্যাডমিন, এটাও কি থাকতে পারবে এভাবে? না ম্যাম, এটাও তো পারবে না তার। এটাও পারবে না, তাই না? তার মানে জি ম্যাম। অ্যাক্টর যখন থাকবে তার কি থাকতে হবে? অবশ্যই একটা ইউজ কেস থাকতে হবে, তাহলে অকারণে কেউ এখানে বসে থাকবে না। সেম হচ্ছে যখন কোনো ইউজ কেসও কি করতে পারবে না, এরকম সিঙ্গেল একা একা বসে থাকতে পারবে না, তার অবশ্যই অ্যাক্টর থাকতে হবে। ওকে, একটা অ্যাটলিস্ট একটা থাকতে হবে, বাট বেশিও থাকতে পারবে। তাহলে অ্যান অ্যাক্টর মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাটলিস্ট ওয়ান ইউজ কেস। ওকে, অ্যাটলিস্ট একটা ইউজ কেসের সাথে একটা অ্যাক্টরকে থাকতেই হবে। একটা অ্যাক্টরের চাইলে কি থাকতে পারে? মাল্টিপল ইউজ কেস থাকতে পারে, যেটা আমরা কি দেখেছিলাম আগের বার, দেখেছিলাম যে টিচারের সাথে সবগুলোই কানেক্টেড ছিল। মাল্টিপল অ্যাক্টরস ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ এ সিঙ্গেল ইউজ কেস, অর্থাৎ এই যে দেখো এখানে আমাদের মাল্টিপল অ্যাক্টরস ছিল আগের স্লাইডে, আমরা যদি যাই এই যে মাল্টিপল অ্যাক্টরস এর হচ্ছে এই যে স্টুডেন্টের সাথেও চেক অ্যাটেন্ডেন্স আছে, টিচারের সাথে হচ্ছে চেক অ্যাটেন্ডেন্স আছে, অর্থাৎ মাল্টিপল অ্যাক্টরস এর জন্য একটা ইউজ কেস থাকতে পারবে। একটা ইউজ কেসের সাথে অবশ্যই একটা অ্যাক্টর থাকতে পারবে, এবং একটা অ্যাক্টরের সাথে কি থাকতে হবে? মাল্টিপল ইউজ কেস চাইলে থাকতে পারবে, ঠিক আছে? একটা তো থাকতে হবে, মাল্টিপলসও থাকতে পারবে। আচ্ছা, তো এখানেও দেখো কাস্টমার আছে, কাস্টমার ওপেন অ্যাকাউন্ট করতে পারছে, ব্যাংক এমপ্লয়ি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে পারছে, কাস্টমার একই সাথে কি করতে পারছে? ব্যাংকে ডিপোজিটও করতে পারছে, বাট এটা হচ্ছে ব্যাংক এমপ্লয়ি, এটা লিঙ্কটা নাই। ওকে, আচ্ছা
এরপর এটুকু কি ক্লিয়ার আমাদের সবার? বুঝতে ইয়েস পেরেছি? ম্যাম। ওকে, এখন এই যে জেনারেলাইজেশন অফ অ্যান অ্যাক্টর, এটা একটু দেখি আমরা। জেনারেলাইজেশন অফ অ্যান অ্যাক্টর, এখানে কি বলছি, আহ, যে ওয়ান অ্যাক্টর ক্যান ইনহেরিট দ্য রোল অফ আদার অ্যাক্টর। যেমন এইখানে যে কাস্টমারের কথা বলা আছে, এই কাস্টমারের যা যা প্রপার্টি আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে এখানে এনআরএফসি কাস্টমার যে আছে সে ইনহেরিট করেছে, ঠিক আছে? অর্থাৎ আমরা যখন চিন্তা করো যে আমাদের প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস ছিল জাভাতে, যে আমাদের অ্যানিমেল ক্লাসের মধ্যে যদি কি থাকে, অ্যানিমেল ক্লাস, এটাকে যদি ইনহেরিট করে কে, এটাকে ধরো ইনহেরিট করলো ক্যাট, ঠিক আছে? সো অ্যানিমেল ক্লাসের সব প্রপার্টি কি ক্যাটে চলে আসবে নাকি আসবে না? না ম্যাম, কিছু কিছু আসবে, মানে সবগুলো অ্যানিমেলের প্রপার্টি তো কেটে থাকবে না। না মানে ম্যাম, অ্যানিমেলে মানে কি থাকে, মানে জেনেরিক কে- যেগুলো অ্যানিমেলের থাকে সেগুলো থাকবে না, জি লাইক ম্যাম, অ্যানিমেলের ওইগুলো হ্যাঁ। কালার হ্যাঁ, বা আইজ। জি ম্যাম, সেগুলো থাকবে। হ্যাঁ হ্যাঁ, সো জেনেরিক যেগুলা সেগুলা তো হচ্ছে অ্যানিমেল ক্লাসে থাকে। এটাকে যখন আমি ইনহেরিট করছি তার মানে কি, তার মানে হচ্ছে ক্যাট ক্লাসের আলাদা কিছু কি থাকতে পারে, স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে যেগুলা কোথায় নাই, অ্যানিমেলে নাই, ঠিক আছে? তার মানে অ্যানিমেল ক্লাসটাকে ইনহেরিট করার মানেটা কি, মানে হচ্ছে যে অ্যানিমেল ক্লাসে যা যা প্রপার্টিস ছিল বা আমি সেট করে আসছিলাম সেগুলো সবকিছু তো নিয়ে আসছেই, প্লাস হচ্ছে ক্যাটের সাথে কি থাকতে পারবে, ক্যাটের সাথে আরো কিছু ক্যাটের নিজস্ব আরো কিছু ফিচার্স থাকতে পারবে, ঠিক আছে? সেম ভাবে এখানে ইনহেরিট করার মানেটা কি, এখানে ইনহেরিট করার মানে হচ্ছে এই যেখানে যে কাস্টমার আছে সে হচ্ছে রেগুলার কাস্টমার, সে কি করতে পারবে, সে দেখো অ্যাকাউন্ট ওপেন করতে পারছে, ফান্ড ডিপোজিট করতে পারছে। আবার এই কাস্টমারটাকে যখন সে কি করছে, এনআরএফসি কাস্টমার ইনহেরিট করে নিয়ে আসছে, অর্থাৎ জেনারেলাইজ করছে, এটাকে বলছি আমরা জেনারেলাইজেশন। এবং অ্যারোর ডিরেকশনটা অবশ্যই এইভাবেই হতে হবে যে প্যারেন্টের দিকে হচ্ছে অ্যারো থাকবে, ওকে, অ্যারোর হেডটা। এবং সে কি করতে পারছে, এখানে কনভার্ট কারেন্সি করতে পারছে। আচ্ছা, এখান থেকে বলো, এটা যদি আমার কাস্টমার ক্লাসটাকে যদি এখানে এনআরএফসি কাস্টমার ইনহেরিট করে, ইন দ্যাট কেস সে কি শুধুমাত্র কনভার্ট কারেন্সি করতে পারবে নাকি আরো কিছু করতে পারবে? ওপেন অ্যাকাউন্ট, ডিপোজিট ফান্ড, এটাও করতে পারবে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে সে কি করেছে, সেই যে জেনারেল যে কাস্টমার আছে তার সব প্রপার্টি ইনহেরিট করে এখানে নিয়ে আসছে, ঠিক আছে? তার মানে নর্মাল কাস্টমার যা যা করতে পারে, এনআরএফসি কাস্টমারও তাইও করতে পারবে, কিন্তু হচ্ছে সাথে কনভার্ট কারেন্সি এই কাজটাও করতে পারবে। এখন বলো, এই যে রেগুলার কাস্টমার যে আছে, নর্মাল শুধু কাস্টমার, সে কি কনভার্ট কারেন্সি করতে পারবে নাকি পারবে না? না ম্যাম, সে কনভার্ট কারেন্সি করতে পারবে না। এক্স্যাক্টলি, সে হচ্ছে কনভার্ট কারেন্সি করতে পারবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র হচ্ছে ওর ফিচার্স। তাহলে কি হচ্ছে দেখো, এরকম যদি সিচুয়েশন আছে যে আমার কাস্টমার আছে বা হচ্ছে এই যে কাস্টমারকে ইনহেরিট করছে এনআরএফসি কাস্টমার, সো এখানে আমি জেনারেলাইজেশন অ্যাপ্লাই করলাম। এইভাবে আমি কি করতে পারতাম, ধরো আমি দুইটা অপশন দিলাম, যে একটা কাস্টমার লিখলাম, একটা হচ্ছে এনআরএফসি কাস্টমার লিখলাম, ঠিক আছে? তো এটা যদি জেনারেলাইজ না করে দুইটা আলাদা অ্যাক্টর হিসেবে কাজ করতে হতো, তখন কি হতো, এই যে এখানে আবার এরকম লিঙ্ক দেওয়া লাগতো না? জি ম্যাম। হ্যাঁ, এখন কি আর এই জেনারেলাইজেশনের জন্য লিঙ্কটা দেওয়া লাগছে? না, ওটা লাগছে না, দেওয়া লাগবে না। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা এখানে ইনহেরিট করছে মানে ও কি করতে পারছে, ও ওপেন অ্যাকাউন্টও করতে পারে, ও হচ্ছে ডিপোজিট ফান্ডও করতে পারে এনআরএফসি কাস্টমার, সাথে কনভার্ট কারেন্সিও করতে পারে। কিন্তু কাস্টমারের জন্য কনভার্ট কারেন্সি এই ফিচারটা নাই। বোঝা যাচ্ছে কি হয়েছে? ম্যাম, ওকে, এটা কি শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ লাইনটা কমানোর জন্য এই জেনারেলেশনটা দেয়া, নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? অ্যাসোসিয়েটিভ লাইন কমানোর জন্য বলতে কি, মানে হচ্ছে আমরা এখানে আবার মানে সেই ম্যাম, যেটা মাত্র ইনহেরিটেন্সে বললেন চলে যে যাব, যে জেনারেল, হ্যাঁ, ইনহেরিটেন্সটা কেন করি আমরা, ইনহেরিটেন্স মানে আমরা যে ওই কারণে প্রপার্টি, করি, হ্যাঁ, প্রপার্টি গুলো ইনহেরিট করা, ঠিক আছে? তার হ্যাঁ মানে হ্যাঁ। হচ্ছে এই প্রপার্টি গুলো সে ইনহেরিট করেছে। তো আমরা তো চাইলে অ্যানিমেল ক্লাস, ক্যাট ক্লাস, ডগ ক্লাস আলাদা আলাদা করতে পারি, ওইটা কেন করি না? মানে এইখানে ম্যাম এনআরএফসির কাস্টমার ক্যারেক্টার গুলো এই কাস্টমারের মধ্যে এসে পড়ছে, রাইট ম্যাম? এরকম? হ্যাঁ, না, এনআরএফসি কাস্টমারের মধ্যে কাস্টমার চলে আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে, আমি তাহলে আচ্ছা আচ্ছা। একটু ড্র করার চেষ্টা করি, দেখো দেখি এখানে হোয়াইট বোর্ড আছে নাকি, হোয়াইট বোর্ড দাঁড়াও একটু দেখি, হোয়াইট বোর্ড, আচ্ছা এখানেই ড্র করি, থাক, হোয়াইট বোর্ড দরকার নাই। ধরো এই যে এখানে একটা আছে, সে হচ্ছে কি,
এটা একটা অ্যাক্টর, তার নাম হচ্ছে কি স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট একটা অ্যাক্টর আছে। এখন এই অ্যাক্টরের কি কি প্রপার্টি আছে? তোমার কি আছে? আইডি, ঠিক আছে, তারপরে আর কি আছে? নেম, নেম। জাস্ট ধরে রাখলাম আমি এরকম। এখন এটাকে আমি কি করব? জেনারেলাইজ করব। জেনারেলাইজ করে আমরা দুইটা অ্যাক্টরে নিয়ে আসতে পারি। ওকে, একটা কি, আমরা হচ্ছে বিএসসি স্টুডেন্ট, তাহলে বিএসসি, আরেকটা কি, এমএসসি। এমএসসি, ঠিক আছে। এখন এমএসসি স্টুডেন্ট যা যা করতে পারে আমরা কি তা পারি? আমরা কি সবকিছু করতে পারি? না। না, না পারি ম্যাম। না। তাহলে মনে করো যে এখানে আমাদের স্টুডেন্টের মধ্যে যারা আছে, কমন যেগুলো আছে, যে বিএসসি স্টুডেন্ট, এমএসসি স্টুডেন্ট, ইন জেনারেল সব স্টুডেন্ট যা করতে পারবে, আমাদের হচ্ছে আইডি আছে, নেম আছে, আমরা কোর্স অ্যাড করতে পারি, ড্রপ করতে পারি, এই কাজগুলো করতে পারি, এগুলো হচ্ছে স্টুডেন্ট ক্লাসে আছে। এখন যেখানে যে হচ্ছে আমাদের কি করার নাই, সেপারেট করার জায়গা আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন হচ্ছে জেনারেলাইজেশনে চলে যাব। যেমন আমাদের ক্ষেত্রে কি হবে? আমাদের ক্ষেত্রে ধরো আছে ক্যাপস্টোন, ঠিক আছে, আমাদের আছে ক্যাপস্টোন, বা এই এমএসসি স্টুডেন্টদের আছে হচ্ছে থিসিস। এখানে এসে কি হয়ে গেল? জিনিসটা আলাদা হয়ে গেল। বোঝা যাচ্ছে কি করলাম? মোটামুটি কি ক্লিয়ার? তাহলে আমরা একটু সামনের দিকে গেলে আরো বেশি ক্লিয়ার হবে। মোটামুটি কি বুঝতে পেরেছি? এরপরে কেস স্টাডি যখন করব, সিনারিও দেখলে হয়তো আরো অনেক ক্লিয়ার লাগবে জিনিসগুলো। আচ্ছা, এখানে আমি একটু এক্সটেন্ড রিলেশনশিপে যাচ্ছি। এক্সটেন্ড কি বলছিলাম? যে এক্সটেন্ডস দ্য বেস ইউজ কেস এন্ড অ্যাড মোর ফাংশনালিটি টু দ্য সিস্টেম। অর্থাৎ যেটা বলছিলাম যে একটা কাজ আমি করতে চাচ্ছি, করছি, কিন্তু মানে আরো একটা এক্সট্রা কাজ, সেটা চাইলে আমি কি করতে পারি? করতেও পারি, নাও করতে পারি, ঠিক আছে। সেটাকে কি করবো? সে এক্সটেন্ড রিলেশনশিপ। এবং এইখানে কি আছে দেখো, ডিপোজিট ফান্ড। কাস্টমার যদি ফান্ড ডিপোজিট করতে চায় তাহলে সে কি করতে পারে? তাহলে হচ্ছে চাইলে ক্যালকুলেট বোনাস, এই কাজটা করতেও পারে। বাট এটা কি ম্যান্ডেটরি যে এরকম কি কোনো ব্যাপার আছে যে বোনাস ক্যালকুলেট না করলে ফান্ড ডিপোজিট করা পসিবল না? এরকম কোনো কিছু কি আছে? নাই। তো এই না জন্য ম্যাম। কি করতে হচ্ছে যে আমরা এখানে ডিপোজিট ফান্ডের সাথে এক্সটেন্ড রিলেশনশিপে হচ্ছে ক্যালকুলেট বোনাস দিচ্ছি। অর্থাৎ এক্সট্রা কিছু কাজ, যেটা মানে কি এক্সট্রা ফাংশনালিটি সিস্টেমে যদি আমি কি করতে চাই, অ্যাড করতে চাই, যেটা অপশনাল, মানে ম্যান্ডেটরি না, বা না থাকলে আমার কিছু হবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা এক্সটেন্ড হিসেবে ইউজ করব। এবং অ্যারো ডিরেকশনটা দেখো, অ্যারো ডিরেকশনটা থাকবে হচ্ছে এই, এটা হচ্ছে কি, মানে এই কাজটা আমরা করছি, অপশনাল কোনটা? এটা। তাহলে অপশনালটার থেকে অ্যাকচুয়াল যেটা, সেই দিকে হচ্ছে অ্যারোর মাথাটা থাকবে, ঠিক আছে, এবং মাঝখানে এক্সটেন্ড, এই কথাটা লিখতে হবে। তাহলে অপশনাল থেকে অ্যারো যেটা, এটাকে বলছি আমরা কি, এই এটাকে বলছি বেস ইউজ কেস, ঠিক আছে, এটা আমাদের করতেই হবে। এক্সট্রা যেটা, এক্সট্রাটার থেকে আমাদের ডিরেকশনটা কোন দিকে আসবে? এই দিকে হচ্ছে আসবে, ঠিক আছে, এটাকে বলছি এক্সটেন্ড। এখানে দেখো এই যে অ্যানোটেশন বলছিলাম সাইড নোটের মতো, সেটা হচ্ছে এখানে দিয়েছে যে ক্যালকুলেট বোনাস কাদের জন্য করবে? যাদের অ্যামাউন্ট হচ্ছে 10,000-এর বেশি, বা হচ্ছে এইজ 55 এর বেশি, শুধু তাদের জন্য আর কি ক্যালকুলেট করতে চাচ্ছে। ওকে, এটা সাইড নোটের মতো আর কি, অ্যানোটেশন বলছিলাম। তাহলে এটা আমরা বলছি যে এটা কি, এটা হচ্ছে অপশনাল। তাহলে এটা স্পেসিফিক্যালি যখন এই কন্ডিশনটা কি হবে, এই কন্ডিশনটা আসবে, তখন হচ্ছে শুধুমাত্র এই এক্সটেন্ডটা কাজ করবে, সবসময় কাজ করবে না। ওকে, এবং অবশ্যই যেটা হতে হবে যে আমাদের এই ইউজ কেস যেগুলো লিখছি, এগুলো আমাদের মিনিংফুল হতে হবে, এবং বেস কেসটা এমন হতে হবে যাতে করে কি না হয়, এটা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়, ঠিক আছে। এটার সাথে অ্যাকচুয়ালি অ্যাক্টরের কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই এক্সটেন্ড আর হচ্ছে ইনক্লুড, এই দুটা ছাড়া আমরা কি করতে পারবো না কখনো? ধরো এটার সাথে এটার অ্যাসোসিয়েশন দিয়ে দিলাম, এটা কি হবে? আরেকটা ইউজ কেসের সাথে অ্যাসোসিয়েশন ধরো দিয়ে দিয়েছি, এটা কিন্তু হবে না। ওকে, নর্মালি অ্যাসোসিয়েশনটা হবে না, এক্সটেন্ড বা নরমাল ইনক্লুড। অ্যাসোসিয়েশনটা হচ্ছে ইউজ কেসের সাথে ইউজ কেসে, দুইটা ইউজ কেসের মধ্যে আমরা আইদার এক্সটেন্ড ইউজ করব, অর ইনক্লুড ইউজ করব, অথবা জেনারেলাইজেশন ইউজ করব। কখনোই নরমাল অ্যাসোসিয়েশন ইউজ করব না, ঠিক আছে।
তো একটা ইউজ কেস যদি আমি করতে চাই তার সাথে অবশ্যই কি থাকতে হবে, একটা অ্যাক্টর অ্যাসোসিয়েশন দিয়ে হচ্ছে কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, তাহলে ইনক্লুডটা কি? ইনক্লুড হচ্ছে দুইটা ইউজ কেসের মধ্যেই থাকবে। এখানে আবার এক্সটেন্ড আর ইনক্লুডের ক্ষেত্রে ডেফিনেটলি কি আসবে না, অ্যাক্টর আসবে না, দুইটা ইউজ কেসের মধ্যেই থাকতে হবে। ইনক্লুড মানে হচ্ছে যে যেই কাজটা হয়ে আসতেই হবে, ম্যান্ডেটরি, ঠিক আছে, যে ওই কাজটা না হলে আমি পরের কাজটা করতে পারছি না, সেটাকে বলছি ইনক্লুড। যেমন আমি যদি চেক আউট করতে যাই বা ধরো অনলাইনে অর্ডার করতে চাই, আমাকে কি করতে হচ্ছে, আগে লগ ইন করতে হবে, ঠিক আছে। সো লগ ইনটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড হিসেবে, সরি, ইনক্লুড হিসেবে হচ্ছে অ্যাড করতে পারি। তার মানে কি, এটা হচ্ছে একটা behavior of the included use case is a part of the including use case. So এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে reuse common actions across multiple use cases। অর্থাৎ এই যে যে কাজগুলো করতে চাচ্ছি, লাইক ধরো আমি অনলাইনে শপিং করব না, জাস্ট আমি কি করতে চাচ্ছি, এই একটু চেক আউট করতে গেলে আমার লগ ইন করতে হচ্ছে, বা হচ্ছে কার্টে অ্যাড করতে গেলে হচ্ছে আমার লগ ইন করতে হচ্ছে। এরকম যদি থাকে তার মানে সবগুলো কাজের জন্য কি লাগছে, আমার লগ ইন করতে হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি একটা ইউজ কেস দিব এবং বাকিগুলোর সাথে হচ্ছে ইনক্লুড করে দিব, অর্থাৎ রিইউজ করার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। এবং এখানে আমাদের এইভাবে ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখে দেখানো লাগবে। তো বেস ইউজ কেস ইজ ইনকমপ্লিট উইদাউট দ্য ইনক্লুডেড ইউজ কেস। ওকে, যেটা বলছিলাম যে ম্যান্ডেটরি, এটা হয়ে আসতেই হবে, নাহলে হবে না। অ্যান্ড ইনক্লুডেড ইউজ কেস ইজ ম্যান্ডেটরি অ্যান্ড নট অপশনাল, মানে যেটা বলছিলাম এগুলোই লেখা এখানে। তাহলে এখানে এক্সাম্পলে দেখি, এই যে কাস্টমার, সে হচ্ছে কি করবে, ফান্ডটা উইথড্র করবে। এখন ফান্ড যদি কেউ উইথড্র করে, আমার কি ব্যালেন্সটা আপডেট হবে না? জি ম্যাম। হ্যাঁ, মানে ব্যালেন্স আপডেট না হয়ে এটা কি উইথড্র হওয়া পসিবল কোনোভাবে? না তো। না না। ম্যাম। তার মানে হচ্ছে ব্যালেন্স আপডেট এটা হয়েই আসতে হবে টু উইথড্র দ্য ফান্ডস। সেই ক্ষেত্রে হচ্ছে যেটা হয়ে আসতেই হবে সেই দিকে হচ্ছে আমাদের ডিরেকশনটা থাকবে ইনক্লুড। এখানে ম্যাক্সিমাম কেসে যেটা হয় যে ইনক্লুড আর হচ্ছে এক্সটেন্ডের ডিরেকশনটা তোমরা উল্টে ফেলো আর কি, যেটা দুই একবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু যাই, ইউজ কেসের জেনারেলাইজেশনটা কি। জেনারেলাইজেশন যেহেতু আমরা বুঝেছি, তো ইউজ কেসের ক্ষেত্রেও কি থাকবে, সেম ভাবে হচ্ছে আমাদের জেনারেলাইজেশন আছে, অ্যাক্টরের মতোই আর কি থাকবে, যে স্পেসিফিক কোনো বিহেভিয়ার যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, লাইক এখানে দেখো বলা আছে কাস্টমার কি করতে পারে, পে বিল করতে পারে। তো পে বিল কিসের থ্রুতে করতে পারে, একটা হচ্ছে আইদার ক্রেডিট কার্ডের থ্রুতে করতে পারে, অথবা হচ্ছে পে বাই ক্যাশও করতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা এইভাবে হচ্ছে জেনারেলাইজ করতে পারি। তো এখানে একটা সিস্টেম চলে আসছে আমাদের, সেটা একটু দেখি। আচ্ছা, এখানে ব্যাংক যেটা আছে, এই যে বলেছিলাম যে অর্গানাইজেশন চাইলে হচ্ছে অ্যাক্টর হতে পারে। তো আমরা তো আর বিল্ডিং আঁকবো না, আমরা আঁকবো হচ্ছে এটা, ঠিক আছে, ব্যাংক। এখন ব্যাংক কি করতে পারবে দেখো, ব্যাংক, কাস্টমার আছে, আরেকটা কে আছে এখানে, এটিএম টেকনিশিয়ান। তাহলে এই তিনজন হচ্ছে অ্যাক্টর আছে আমাদের। তাহলে ব্যাংক কি কি কাজ, কাস্টমার কি কি কাজ করতে পারছে, চেক ব্যালেন্স করতে পারছে, ডিপোজিট ফান্ড করতে পারছে, উইথড্র ক্যাশ করতে পারে, ট্রান্সফার ফান্ড করতে পারে, ঠিক আছে। এটিএম টেকনিশিয়ান কি করতে পারে, মেইনটেনেন্স করতে পারে, রিপেয়ার করতে পারে। ব্যাংক কি করতে পারছে দেখো, এই যে পাঁচটা ইউজ কেস আছে সবগুলোই হচ্ছে এখানে করতে পারছে। এইভাবে আমি কি করছি, ইন জেনারেল লিখে দিলাম। ওকে, এখন একটা সিম্পল এটিএম মেশিনের কথা যখন চিন্তা করছি, এই যে আমি এখানে মেইনটেনেন্স এর কথা বললাম, শুধু মেইনটেনেন্স বলে রেখে দিয়েছি, তাই না? বাট কি ধরনের মেইনটেনেন্স আমার দরকার সেটা কি বলেছি কোথাও? এটার জন্য হচ্ছে আমি না চাইলে ম্যাম। কি করতে পারি, এখানে জেনারেলাইজ করতে পারি যে এই মেইনটেনেন্স গুলা দরকার। এগুলো ডিপেন্ড করতে হচ্ছে তোমার সিনারিওটা কিরকম তার উপরে। সো এইখানে এই জিনিসটাকে এখানে রিড্র করেছে আরেকভাবে। দেখো, এই ব্যাংকের সাথে এই এতগুলো কাজ একটা একটা করে, চেক ব্যালেন্স, ডিপোজিট ফান্ড, তারপরে হচ্ছে উইথড্র ক্যাশ, সবগুলা আলাদা আলাদা করে ছিল, কিন্তু এগুলাকে আমরা জেনারেলাইজ করে কিভাবে করতে পারি দেখো, এখানে হচ্ছে ট্রানজাকশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো ট্রানজাকশনের মধ্যে কি কি আছে, ট্রানজাকশনের মধ্যে আমরা উইথড্র করতে পারি, চেক ব্যালেন্স করতে পারি, ডিপোজিট করতে পারি, এন্ড প্রিন্ট রিসিপ্ট করতে পারি। এই কাজটা হচ্ছে ব্যাংকের সাথে হচ্ছে এখানে ট্রানজাকশনটা কানেক্টেড। অর্থাৎ দেখো, এখানে তোমার যতগুলো হচ্ছে কি ছিল, মানে অ্যারো ছিল, তোমার যখন ডায়াগ্রাম বড় হবে আরো হচ্ছে এরকম ডিরেকশন গুলা বা অ্যাসোসিয়েশন রিলেশন গুলা হচ্ছে বাড়তেই থাকবে, ঠিক আছে। তো আমরা যদি এইভাবে ড্র করি তাহলে হচ্ছে কি হচ্ছে, জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। ওকে,
ব্যাপারটা এরকম না যে তুমি যদি ড্র না করো তাহলে হচ্ছে ভুল হবে, সেটা না, কিন্তু ওই এইটা মানে যত ক্লিয়ার হচ্ছে সুন্দর করে ড্র করবা সেই ক্ষেত্রে মানে তার উপর আর কি মার্কস ভ্যারি করে এইসব ক্ষেত্রে, ঠিক আছে। এবং দেখো আমি যদি এখানে ট্রানজাকশন যদি হতে হয় তাহলে কি করতে হবে, এই যে ইনক্লুড হচ্ছে কি লগ ইন, ওকে, লগ ইন হয়েই আসতে হবে, ওকে, নাহলে হচ্ছে ট্রানজাকশন হবে না। বা এই যে ব্যাংক কাস্টমার কি করতে পারছে, ব্যাংক কাস্টমার আবার আলাদাভাবে লগ ইন করতে পারছে। তারপর হচ্ছে যদি এটা হচ্ছে এক্সটেন্ড, যে ব্যাট পিন যদি হয়, এটা অপশনাল একটা অপশন রেখেছে যে ব্যাট পিন একটা অপশন। এরপরে সিস্টেম মেইনটেনেন্স, মেইনটেনেন্সের জন্য কি করতে হবে, অবশ্যই আমাদেরকে সিস্টেম রিপোর্ট করে আসতে হবে এবং হচ্ছে সিস্টেম আগে শাটডাউন করে আসতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমি কি করতে পারছি না, সিস্টেম মেইনটেইন করতে পারছি না, ঠিক আছে। তো এখানে ডিরেকশন হবে হচ্ছে এই দিকে, এখানে আরো মাথাটা মিসিং, ডিরেকশন হবে হচ্ছে এই দিকে, অর্থাৎ যেই কাজটা হয়ে আসতেই হবে, সেটা যেই কাজটা হয়ে না আসলে আমি এখন যেই ইউজ কেসে আছি ওই ইউজ কেসটা করা পসিবল না, সেই কাজগুলোর দিকে হচ্ছে ডিরেকশন গুলা যাবে। শুনতে হয়তো খুবই কমপ্লিকেটেড লাগবে, বাট আমরা ড্র করবো যখন তখন হচ্ছে জিনিসগুলো সহজ লাগবে। তো ইউজ কেস কি, ইউজ কেস হচ্ছে একটা সাবক্লাস অফ বিহেভিয়ারাল ক্লাসিফায়ার, যেটাকে আমরা বলছি কি আহ, এখানে এটা একটা বিহেভিয়ারাল ডায়াগ্রাম, এন্ড এখানে আমরা জেনারেলাইজেশন ইউজ করে থাকি, ইনহেরিটেন্সের ফিচার ইউজ করে, এবং এখানে ইউজ কেসের হায়ারার্কি গুলো ইউজ করে থাকি, ঠিক আছে। আরো একটা এক্সাম্পল আছে, সেটা একটু দেখি। এই যে এখানে আছে হচ্ছে মডেল কনক্রিট ইউজ কেসেস টু রিপোর্ট ডিফারেন্ট অ্যাক্টর গোলস, ওকে। এখানে কি বলছে, এই দেখো এখানে কাস্টমার আছে, কাস্টমার কি করতে পারে, একটা ট্রাভেল ওয়েবসাইটে আছে, তাহলে ট্রাভেল ওয়েবসাইটে যে কি করতে পারছে, বুকে কার, বুকে ফ্লাইট, বুকে হোটেল। অর্থাৎ এখানে আমরা সিম্পলি, আমি হলে যে চিন্তাটা করতাম স্টুডেন্ট হলে, যে একই কথা বারবার চলে আসছে বা একই কাজ বারবার হচ্ছে, এইসব ক্ষেত্রে আমি কি করে দিব, জেনারেলাইজেশন অ্যাপ্লাই করে দিব। যেমন এখানে হচ্ছে কি করছে ইউজার, কাস্টমার বুক করছে কার, বুক করছে হচ্ছে একটা ফ্লাইট, বুক করছে হোটেল, তাহলে আমি যদি কি করি বুকে কম্পোনেন্ট এইভাবে যদি দেই, এইটার মধ্যে জেনারেলাইজ করে আমি কি করতে পারি, বুকে কার, বুকে ফ্লাইট, বুকে হোটেল, এই তিনটা যদি সেপারেট করে দেই, তাহলে দেখো তাহলে আমাদের মানে জিনিসটা হচ্ছে কি লাগছে, জিনিসগুলো অর্গানাইজড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে আমরা সেম ভাবে জেনারেলাইজেশন রিলেশনশিপ দিয়ে জিনিসগুলো বুঝাতে পারি, ওকে। বুঝতে পেরেছি কি, যে ধরো একই কাজ পেমেন্ট করতে চাচ্ছি, ধরো সিনারিওতে বললো যে পেমেন্ট বাই বিকাশ বা ক্যাশ, ক্রেডিট কার্ড, এরকম, তাহলে তিনবার তিনটা ইউজ কেস, পে বাই ক্যাশ, পে বাই কার্ড, এরকম পে বাই বিকাশ, এরকম না করে আমরা কি করতে পারি, পে 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 দিয়ে হচ্ছে সেখান থেকে আমি পে বাই তিনটা আলাদা করে দিতে পারি, ঠিক আছে। তার মানে আমার ওইটার মধ্যেই সব প্রপার্টিস অ্যাকচুয়ালি আছে, সেইভাবে আমি জেনারেলাইজ করে ফেলতে পারি। এবং দিস ইজ অ্যাবাউট মডেল অপটিমাইজেশন, নাথিং এলস, যেটা বলছিলাম যে আমরা কি করি অ্যাকচুয়ালি, যে চাইলে তো হচ্ছে এইভাবেই রাখতে পারতাম, তিনটা আলাদা করার দরকার কি। তো যেই কারণে হচ্ছে আমরা কি করি, যে আমাদের সুপার ক্লাস সাব ক্লাস গুলো ইউজ করি, যে মডেল অপটিমাইজেশন এইসবের জন্য হচ্ছে আমরা এটা করে থাকি, ওকে। তো দেখো এখানে আমরা অনেকক্ষণ ক্লাস করছি, টায়ার্ড লাগতে পারে, সো এখানে আমরা একটু দেখতে পারি জাস্ট ফর ফান। আপনার মাথাগুলা সেই হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের লেকচার। এনি মোর কোয়েশ্চেন্স? আজকে কি আমরা একটা সিনারিও দেখবো, নাকি আজকে এই পর্যন্তই থাকবে? ম্যাম আজকে আজকে থাক এই পর্যন্ত। আজকে পর্যন্ত থাকুক ম্যাম আপনার। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন তাহলে আমাদের আহ